কি সমস্যা হয় স্যার? 1-2 মিনিট সময় দিলে স্যার একটু মানে সমাধানটা তো করা আমার যেত স্যার। কাছে তো সময় একদমই নেই এখন, কারণ আমার সামনে যে কোর্স পড়ে আছে, আমি দুশ্চিন্তায় আছি যে এটা শেষ করতে পারবো কিনা। বলেন 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 বলেন। স্যার আমাদের এই যে স্লাইডে স্যার, প্রিভিয়াস স্লাইড স্যার, বেজ ওয়েটেড ইন্ডিসেস হেন্স এক্সাজারেটেড ইনফ্লেশন স্যার, একটা কথা ছিল ওই যে চয়েস অফ বেজ ওয়েটিং অর কারেন্ট ওয়েটিং স্যার। হুম হুম। বেজ এখানে ওয়েটিং, কারেন্ট ওয়েটিং, হ্যাঁ। স্যার ওইখানে একটা বোল্ড করা একটা লেখা ছিল যে বেজ ওয়েটেড ইন্ডিসেস হেন্স এক্সাজারেটেড ইনফ্লেশন, এই টার্মটা স্যার বুঝি নাই স্যার। বেজ ওয়েটেড, বেজ ওয়েটেড ইন্ডিসেস হেন্স এক্সাজারেটেড ইনফ্লেশন, এক্সাজারেট ইনফ্লেশন স্যার। এইটা এক্সাগারেট, এক্সাগারেট মানে বাড়িয়ে দেওয়া। জি স্যার, বা অতিরঞ্জিত করা আর কি। জি স্যার। এইটা হচ্ছে যে ওই যে বেজ ওয়েটেড ইন্ডেক্স যদি আমরা ব্যবহার করি তাহলে পরে বলছে যে এক্সাগারেট ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি বাড়ানোর ইফেক্টটা চলে আসে, কারণ এটা তো পুরানা ফিগার। ওকে। বেজ ওয়েটেড মানে তো পুরানা ফিগার, জি স্যার। 10 বছর আগেরও হতে পারে, 5 বছরও আগেরও হতে পারে। সেটার সাথে যদি এখন ওই ইন্ডেক্স যদি আজকে ব্যবহার করি তাহলে তো এটা দেখা যায় আজকে তো জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, জি স্যার। সেই জন্য ইনফ্লেশনের ইফেক্ট একটা চলে আসবে, বর্ধিত। তার মানে 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 বেজ রেটটা যদি আমি কারেন্টে ব্যবহার করি এই হুম। সময়, তাহলে আমার প্রচুর ইনফ্লেশন শো করবে হ্যাঁ বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, ইনফ্লেশনের ইফেক্টটা বেড়ে যাবে। স্যার তার মানে এটা কি তাই বুঝালো স্যার? পরে একটা লাইন ছিল, সাম কনসিডারেবল টাইম মে ইলাপস আফটার ইয়ার্স এন্ড, এটা দ্বারা স্যার কি বুঝালো স্যার? কারেন্ট কোয়ান্টিটিস ক্যান বি ভেরি ডিফিকাল্ট টু অবটেইন। স্যার এটা আমরা ধরেন যে এই যে গত 19-20 অর্থ বছর যে শেষ হয়েছে গত জুন মাসে, জি স্যার। ওইটারও সব ফিগার কিন্তু এখনো আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কালেক্ট করতে পারে নাই। ও এই এই আচ্ছা। ফিগার গুলো কালেক্ট করতে কিন্তু একটু সময় লাগে, এর উপর আচ্ছা সার্ভে করতে হয়, বিভিন্ন অফিসের সাথে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হয়, যার ফলে হয় কি অনেকটা টাইম লেগে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। আর স্যার আরেকটু ছিল স্যার, হ্যাঁ। the stability of base weight means the index for each year can be compared with that of every other year, এটুকু বুঝছি। এ কারেন্ট ওয়েটেড ইন্ডেক্স ক্যানট স্যার, এই যে একটা কথা বলছে কারেন্ট ওয়েটেডটা, এটা পারে না স্যার। দ্য স্টেবিলিটি অফ বেস ওয়েটস means that the index for each year can be compared with that of every other year which a current weighted index cannot sir. আমার কারেন্ট ইয়ার স্যার, কারেন্ট ওয়েটেড এটা কি মানে স্যার? লাইনটাকে একটু বুঝাবেন স্যার কাইন্ডলি স্যার এটা স্যার। এটা আছে কোথায়? ওই স্লাইডেই স্যার, চয়েস অফ বেস ওয়েটিং স্যার, আপনি স্লাইডটা একটু গেলে কাইন্ডলি স্যার, আমার অল্প একটু সমস্যা স্যার, একটুখানি এইটা স্যার। তো কোথায় আছে সেটাই তো আমার এখন খুঁজতে হবে। আগের স্যার, এই যে এইটা এই স্লাইডটার আগে এই স্যার, এই যে স্যার, হ্যাঁ, এটা কোথায়? এই যে স্যার তিন নিচ থেকে 3 নাম্বার স্যার, নিচ থেকে 3 নাম্বার। হ্যাঁ, the stability of base weighted means that the index for each year can be compared with that of every other year which a current weighted index cannot. এই জায়গায় বলছে যে বেজ ইয়ারের বেজ ওয়েটেড ইন্ডেক্সের যদি স্টেবিলিটি থাকে, মানে এটা যদি গ্রহণযোগ্য থাকে আর কি, জি তাহলে স্যার। ওইটাকে অন্যান্য সব ইয়ারের সাথে একটা কম্পেয়ার করা যায়, যেটা কারেন্ট ইয়ারের ক্ষেত্রে তো পারবেন না, কারণ কারেন্ট ইয়ার মানে তো বর্তমানে, এর সাথে তো অতীতে যেতে পারবেন না, আর ভবিষ্যতে তো যাওয়ার প্রশ্নই আসে না। যার ফলে কারেন্ট ওয়েটেড, যেটা কারেন্ট ওয়েটেড করলে হয় কি যে কারেন্ট ফিগার গুলো নিয়ে আমি কাজ করলাম, এটা নিয়ে অতীতের প্রত্যেক বছরের সাথে কম্পেয়ার করাটা আসলে ব্যাকে যাওয়া, যার ফলে বলছে যে এটা এই যে এটা পারে না কারেন্ট ওয়েটেড ফিগার নিয়ে কখনো অতীতের একটা ফিগার নিয়ে ভবিষ্যতের বা পরবর্তী সমস্ত গুলোকে আপনি কম্পেয়ার করতে পারেন, কিন্তু বর্তমানের ফিগার নিয়ে তো আপনি ভবিষ্যতে যেতে পারবেন না। আচ্ছা স্যার। হ্যাঁ? আর স্যার বইয়ের একটা লাইন ছিল স্যার, আপনি লাইনটা আমি পড়লেই আপনি বুঝবেন স্যার। লেখা ছিল ইনফ্লেশনের মধ্যে স্যার, ইনফ্লেশন টার্মিনোলজি স্যার, মানি ক্যাশ ইনফ্লোজ ইনক্লুডস প্রেডিক্টেড, এই কথাগুলো লেখা আছে স্যার। মানে স্যার আমার লাইনটা ছিল মানি ক্যাশ ইনফ্লোজ ইনক্লুড প্রেডিক্টেড ইনফ্লেশন এন্ড আদার প্রাইস রাইজেস, এটুকু আমি বুঝছি স্যার। দে আর দ্য অ্যাকচুয়াল ক্যাশ ফ্লোজ দ্যাট টেক প্লেস, এটুকু সমস্যা নাই স্যার। লেখা ছিল ইফ আই এম অ্যাওয়ার্ডেড এ 3% পে রাইজ দেন মাই গ্রস স্যালারি উইল ইনক্রিজ বাই 3% ইন মানি টার্মস। আমার স্যার যদি, আমি যদি 3%-এ মানে স্যার আমি অ্যাওয়ার্ডেড মানে আমি যদি পুরস্কৃত হই বা কিছু পাই, 3% পে রাইজ যদি হয়, আমার গ্রস স্যালারি 3% বেড়ে গেল স্যার, মানি টার্মে এই জিনিসটা বুঝি নাই স্যার। এটা হচ্ছে যে এইটা আমি ঠিক ক্লিয়ার 100% বুঝি নাই, তারপরেও এটুকু যেটুকু বুঝি যে ইনফ্লেশনের ক্ষেত্রে ইনফ্লেশন মানে কি, জিনিসপত্রের দাম বেড়ে মুদ্রাস্ফীতি। যাওয়া, তার জি মানে স্যার। টাকার দাম কমে যাওয়া। জি স্যার। তার কোনোদিন আপনি যদি দেখেন যে বছর শেষে আপনি 5% ইনফ্লেশন হয়েছে, এখন আপনি তো আগে যে জিনিস 100 টাকাতে কিনতেন এখন সেই জিনিস কিনতে 105 টাকা লাগবে। তা জি আমি স্যার। যদি আপনার বেতন 5 টাকা বাড়িয়ে দিই, জি স্যার।
তাহলে তো আপনি ওই জিনিসই কিনতে পারবেন, কিন্তু দিতে হবে 105 টাকা। আচ্ছা, মানে আমার টাকার ভ্যালু কমে গেল হ্যাঁ, স্যার। আরেকটা লাইন ছিল স্যার। 5% বাড়াই দিলাম স্যালারিটা আর কি। জি স্যার। স্যার ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন ইনফ্লেশন, গত ওই যে ইসে আমরা এটা আলাপ করেছিলাম যে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, সোজা কথা মুদ্রাস্ফীতি ইজ দ্য জেনারেল প্রাইস বা প্রাইস লেভেলের যে এনহ্যান্সমেন্ট বা যেটা বেড়ে যাওয়া আর ইনক্রিজ, সেইটাই হচ্ছে ইনফ্লেশন। এটা স্যার সরি স্যার, লাস্ট লাইন স্যার, প্লিজ স্যার, প্লিজ লাস্ট লাইন স্যার, প্লিজ হ্যাঁ, স্যার। স্যার ওটা- আরেকটা লাইন ছিল, আমি স্যার আর বইয়ের এই স্যার লাস্ট লাইন স্যার, প্লিজ স্যার। লাইনে কিন্তু আরো 56 জন ওয়েট করতেছে আপনার কারণে। স্যার আমি মনে করি যে সবারই এগুলো বোঝার বিষয় আছে স্যার। না, এটা বোঝার বিষয়, এগুলো বই দেখেন, একাধিক বই দেখেন, বা আরো এইটা ভালো হয় ইকোনমিক্স এর বই দেখলে, ইনফ্লেশন বা এই রিলেটেড যে বিষয়গুলো আছে। হ্যাঁ, বলেন বলেন। Sir, if inflation is only 2%, then I am approximately 1% better off in real terms, sir. Inflation is sir, হ্যাঁ, if যদি inflation is only 2%, then I am approximately 1% better off in real terms. এর আগে পিছিয়ে আর কোন লাইন আসছে নাকি? হ্যাঁ আছে স্যার, সেখানে হচ্ছে ওইগুলোর রিয়েল সাথে ক্যাশ মনে হয় ফ্লো। সম্পর্ক আছে, ওইগুলোর সাথে সম্পর্ক আছে, শুধু এই 2 লাইন দিয়ে ব্যাখ্যা করা যাবে না তো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাই ইনফ্লেশন এইটা গেল। আমরা এরপরে শুধু এক্সাম্পল আছে, আমি এগুলো একটু দ্রুত যাব, আপনারা জাস্ট দেখে নেন, এগুলো আপনাদের বইয়েরই কোথাও না কোথাও আছে। এই যে এই অঙ্কটা একটু দেখেন, আমি জানি না আপনাদের বইতে এটা কোথায় আছে, একটু দেখতে পারেন। 11 নম্বর আন্ডারস্ট্যান্ডিং স্যার, আন্ডারস্ট্যান্ডিং 11, হ্যাঁ ঠিকই আছে। এটা পেজ নাম্বার 153, সবাই একটু যার কাছে বই আছে একটু দেখতে পারেন। এটাই বলছে কি, at the start of a year the RPI retail price index stood at 340. At that time a certain person's index linked pension was, এই জায়গাটাই একটা বিষয় যে ইন্ডেক্স লিঙ্কড কি জিনিস। ইন্ডেক্স লিঙ্কড পেনশন ওয়াজ 4220 পাউন্ড পার অ্যানাম প্রত্যেক বছর, and she had 360 invested in an index linked saving. এই যে ইন্ডেক্স লিঙ্কড, আমি এটা ব্যাখ্যা করব এখনই। ইন্ডেক্স লিঙ্কড সেভিংস বন্ড at the start of the following year, পরবর্তী বছরের শুরুতেই the RPI had increased to 360, যেটা বছরের প্রথমে ছিল 340, এটা বেড়ে গেল 360 তে। বলছে যে to what level would the pension and the bond investment have risen? এই দুটো। এখন ইন্ডেক্স লিঙ্কড মানে হচ্ছে যে ওই ইনফ্লেশনের তালে তালে ফিগার গুলোকে বাড়িয়ে যাওয়া, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে এখন একটা জিনিস 100, যদি 5% ইনফ্লেশন হয়, পরে ওইটা অটোমেটিক আমার ইনকাম বা আমার ইনভেস্টমেন্ট সেইটাকে 5% বাড়াই দেওয়া হলো, তাহলে হয়ে গেল এটা ওই ইন্ডেক্সের সাথে সম্পর্কিত। এইটাকে বলা ইন্ডেক্স লিঙ্কড, মানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের সাথে তাল রেখে ফিগার গুলোকে চেঞ্জ করে দেওয়া। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। স্যার আরপিআইটা কি স্যার? আরপিআই এর আগেই স্লাইডে আপনাদের এটা ব্যাখ্যা করেছি। রিটেল প্রাইস ইন্ডেক্স, রিটেল প্রাইস, এই যে এখানে দেখেন রিটেল প্রাইস ইন্ডেক্স প্রথমে যেটা আছে, এইটাও গতদিন ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা দেখেন, আপনি আরপিআইটা দেখেন, এই রিটেল প্রাইস ইন্ডেক্সটা বছরের শুরুতে ছিল 340, আর বছরের শেষে বা পরবর্তী বছরের শুরুতে হলো 360। কিন্তু একজন ব্যক্তি সে বছরে পেনশন পায় 4200 পাউন্ড, তার একটা ইনভেস্টমেন্ট আসে 360 পাউন্ড। এখন বলছে যে এই যে আরপিআইটা চেঞ্জ হয়ে 340 থেকে 360 হলো, তাতে ইন্ডেক্স লিঙ্কড যেহেতু, তাহলে ওই লিঙ্কড করার জন্য এই 4200 এবং এইটা কতটুকু চেঞ্জ হবে, এইটা অঙ্কটা কিন্তু আসলে সহজ কনসেন্সে আপনি দেখবেন যে 340 বেড়ে 360 হলো, কত পার্সেন্ট বাড়লো, 340 থেকে 360 মানে 20 পয়েন্ট বাড়লো। 20 পয়েন্ট 340 এর কত পার্সেন্ট, এই যে সেইটা 20 ডিভাইডেড বাই 340 ইনটু 100 সমান 5.88%। তাহলে 5.88% যদি ইন্ডেক্স বাড়ে, এই দুটোকেই 5.88% বাড়িয়ে দিতে হবে। সেটা কিরকম, যেমন 4220, যেহেতু আমার টাকার ভ্যালু কমে গেছে, এই কারণে এই টাকার পরিমাণটাকে না বাড়াইলে কিন্তু আমি একই টাকায় আগের সম পরিমাণ জিনিস কিনতে পারবো না। এই জন্য 4200 যেটা ছিল
এইটাকেও 5.88% বাড়িয়ে দিয়ে এইটাকে হয় হচ্ছে এই যে 21 টাকা 17 পয়সা যোগ করলে হয় 4447 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং একইভাবে 360 কে 5.88% বাড়িয়ে দেবেন, এটা হবে 381 টাকা 17 পয়সা। কারোর এখানে বুঝতে সমস্যা আছে কিনা বলেন? স্যার আরেকটু বলেন। স্যার ইন্ডেক্স লিংকটা কি বলেছেন স্যার, আবার একটু বলবেন কি? ইন্ডেক্স লিংক হচ্ছে যে এই যে ইন্ডেক্স গুলো বেড়ে যাচ্ছে, এই যে 340 এর জায়গায় 360 হলো, এটা বাড়তেও পারে কমতেও পারে। এর ও আচ্ছা তাহলে অন্যান্য ফিগার গুলোকে বাড়িয়ে বা কমিয়ে যাওয়া। ও আচ্ছা স্যার। তা 340 যদি 360 হয় তাহলে 4200 কত হবে, 360 কত হবে? ঐকিক নিয়ম। আচ্ছা, এরকম আসলে স্যার ঐকিক নিয়ম এইভাবে করতে হবে? এটা কি ঐকিক নিয়মে তো আপনার কাছ থেকে এক্সপেক্ট করি না। আপনি স্মার্টলি এই লেভেলের মতো অ্যান্সার করবেন যে এটা কত পার্সেন্ট বাড়লো, 5.88%। এটা কিভাবে বের করে আমরা বেসিক ম্যাথে শিখে আসছি। এটাকে দুই ভাবে করতে পারেন। একটা হলো 360 কে 340 দিয়ে ভাগ দিয়ে দিবেন, 105.88 হবে, তার থেকে 100% বাদ দিলে 5.88% হবে। সেই 5.88% এইটাকে, অর্থাৎ এইটাকে 1.0588 দিয়ে গুণ দেবেন, এইটাকে 1.0588 দিয়ে গুণ দেবেন, তাহলে এই যে অ্যান্সার দুটো আসবে 4447 একটা, 381.17 একটা। জি স্যার, মানে এখানে দুই রকম করা যায়, একটা হলো 340 ভাগ 360 এরকম দিয়ে না, করা যায়। আপনাদের ইচ্ছা হলে আরো অনেক রকম করা যায়, যার নিয়ম মানে যে যেভাবে পারেন সেইভাবে করবেন। এখানে একটা পদ্ধতিতে দেখানো আছে, এর অর্থ এই নয় যে অন্য পদ্ধতিতে করা যাবে না। ঠিক আছে? জি স্যার, এটা বুঝতে পারছি, থ্যাংক ইউ জি স্যার। ওকে, নেক্সট আছে হচ্ছে এরপরে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 12। Use the data given below to compare average earnings from 78 to 81. 78 to 81, 8 পরে 9, তারপরে 80, তারপরে 81। এখানে বলছে ইউজ দ্য ডাটা। এখানে ডাটা কি দেওয়া আছে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর 78 সবই অক্টোবর মাসের টাকা, 78 থেকে 81 পর্যন্ত। এভারেজ উইকলি আর্নিং মেল অ্যানুয়াল ওয়ার্কস 21 ইয়ার্স ওয়ার্কার্স, তার মানে 21 বছর বয়সী পুরুষ লেবার যারা, তাদের উইকলি আর্নিং ছিল 78 সালে ছিল 83.50 পাউন্ড, 79-তে ছিল 96.94 পাউন্ড, 80-তে ছিল 113, 81-তে 125.58। রিটেল প্রাইস ইন্ডেক্স ছিল এইটা 1974 বেজ ইয়ার, অনেক আগে, 1974 বেজ ইয়ার, 4 বছর আগে। এইটাই যদি বলছে ইউজ দ্য ডেটা বিলো টু কম্পেয়ার এভারেজ আর্নিংস। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে ঘটনা হচ্ছে যে এই যে যখন 201.1 ছিল তখন আর্নিংস হচ্ছে 83.50 ছিল, যখন 235.6 তখন 93.4। এইটা সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, যে এই যে আরপিআই এর যে বৃদ্ধি, এই বৃদ্ধির সাথে ইনকামটা তালে তালে বেড়েছে কিনা সেইটা দেখা। এইটার জন্য এখানে অনেকগুলো আলোচনা আছে, আপনাদের বইতেও লাস্টের দিকে সলিউশন আছে। দেখেন যে 78 এর যে আরপিআই, সেইটার এভারেজ প্রাইস এত টাইমস হায়ার দ্যান 74। এই যে 74 এ ছিল হচ্ছে 100, 74 এ ছিল 100, তাহলে এইটা এই 100 এর ভিত্তিতে 78 এর আরপিআই 1.11। এইটা যদি দশমিকে কনভার্ট করি 2.0% থেকে যদি পয়েন্টে চলে যায় 2.011 টাইমস। তা এই এখানে এইটা যেমন আছে, তা এখানে আমরা এইভাবেও না গিয়ে আমরা দেখি পরে তার সুবিধা হবে এটা বুঝতে। দেখেন যে অ্যাপ্লাইং দিস প্রসেস, না ঠিক ওইটা বোঝানোই লাগছে। আচ্ছা দেখেন, তাহলে 74 সালে যেটা ছিল 100, 78 সালে সেটা হয়ে গেল 201.1। কোন তার মানে হচ্ছে যে 72 সালে যে জিনিসটা আমি 100 টাকায় কিনতাম, সেই জিনিসটা কিনতে আমার 201 টাকা 10 পয়সা লাগছে। তা এই হচ্ছে বিষয়টা এই প্রেক্ষিতে। তাহলে আমার এই যে জিনিসের দাম বেড়ে গেল, আমার টাকার ভ্যালু যে কমে গেল,
তাহলে এই ফিগারটা তাহলে 78 সালেরটা আসলে কিভাবে চেঞ্জ হবে? তাহলে 78 সালে যেটা 83 টাকা 50 পয়সা, এই যে অ্যান অক্টোবর 78 ওয়েজ অফ এত, দেয়ারফর তাহলে 74 সালে এটা আসলে কত হওয়া উচিত ছিল? যেটা 201.1 সেটা হচ্ছে 83.50, তাহলে যেটা 100 সেইটা কত? অর্ধেকেরও কম। 83.50 অর্ধেক হচ্ছে 41.75। যেহেতু এটা ঠিক 200 না, 200 চেয়ে একটু বেশি, তার মানে 41.75 চেয়েও কম হবে। দেখেন এই যে 41.52 হয়েছে। এটা কিভাবে বের করলো? এটা বের করার এখানে যাই বলুক না কেন, আপনারা একটু অন্যদিকে যান। সেটা হচ্ছে যে যেহেতু এই 100 আর এইটা 201, এইটা হচ্ছে এটা কয় গুণ বাড়লো? 2.011। তাহলে এইটাকে সেই 2.011 দিয়ে ভাগ করে দেবেন, দিলে পরে কত হবে? 41.52। স্যার উইকলি আর্নিংটা স্যার তাহলে স্যার ডাবল হওয়া উচিত না, যেহেতু স্যার প্রাইসটাও ডাবল হয়ে গেছে। না না না, ডাবল না, এটা অর্ধেক হয়ে যাবে তো। 71 না, বলছে 74 সালে এই জিনিসটার দাম কত হওয়া উচিত ছিল? 74 সালে ডাবল তো হয়ে গেছে, 41 টাকা থেকে বেড়ে ডবল হয়ে গেছে। এটা তাহলে 74 সালে তো এটা অর্ধেকের কাছাকাছি হবে। ও আচ্ছা আচ্ছা, এটা 74 মানে হ্যাঁ। সালের হিসেবে তো অর্ধেক হবে। 74 এর ইকুইভ্যালেন্ট প্রাইস কত বা বুঝতে পারছি। আর্নিংস কত? 74 সালে এটার দাম ছিল 41 টাকা 52 একইভাবে পয়সা। তাহলে পরেরটা কি হবে? এই যে 79 সালেরটা কি হবে? 100 দিয়ে এইটা কত গুণ? 2.356। যদি 100 দিয়ে এটাকে ভাগ দেন 2.356, এই 2.356 দিয়ে 96.94 কে ভাগ দিতে হবে। আবার একইভাবে 2.719 দিয়ে এই 113.06 কে ভাগ দিতে হবে। এইভাবে যদি যাই তাহলে এর পরেরটা একটু দেখেন, এই যে ঠিক তাই করা আছে। এইটা করে আমি পেলাম এইটা। তাহলে 74 সালে যে জিনিসের দাম 41.52 হওয়া উচিত ছিল, অন্যান্য ফিগার গুলো দেখলাম যে মোটামুটি কিন্তু সামঞ্জস্যপূর্ণ, মানে প্রত্যেকটারই 74 সালের প্রাইস বের করেছে। অঙ্কটা বুঝলেন কিনা? যেটা 78 সালে 83.50, সেটা 74 সালে কত হওয়া উচিত ছিল? যেটা 79 সালে 96.94, সেটা 74 সালে কত হওয়া উচিত ছিল? যেটা 80 সালে 113.06, সেইটা 74 সালে কত হওয়া উচিত ছিল? এবং অঙ্কের প্রসেস কিন্তু সেম। প্রথমটাকে 201.11 যে ইন্ডেক্সটা আছে, এটা কি বেজ ইয়ারের ইন্ডেক্স দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ 100 দিয়ে ভাগ দেব। 100 দিয়ে এটাকে ভাগ দিলে হবে 2.011। সেই 2.011 দিয়ে 83.50 কে ভাগ দিবেন, দিলে হবে 41.52। একইভাবে নিচের গুলা দিলে পরে সবগুলোই দেখা যাচ্ছে যে মোটামুটি 41 কিছু একটা। এইটা তাহলে আমি বলতে পারি যে 74 সালে যে মানে ওয়ার্কারের বেতন ছিল 41.52 টাকা, প্রত্যেক বছর তো ইনফ্লেশন বেড়ে গেছে, তার সাথে সামঞ্জস্য রাখে তাহলে তার আয়ও বাড়বে। কিন্তু আয়টাকেও তারা এমন ভাবে বাড়িয়েছে, দেখেন তাতে মোটামুটি 74 সালের পার্সপেক্টিভে ফিগার গুলো মোটামুটি কম বেশি সেম। ঠিক আছে? স্যার উইকলি ওয়েজ বাড়ে নাই স্যার। ওয়েজ বাড়ে নাই, জিনিসের দাম বাড়ারটার ইফেক্টটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওয়েজ বাড়া মানে কি? ওয়েজ তো বাড়ছে, আমি দেখতেই পারছি ওয়েজ বাড়ছে না, কিন্তু এই বৃদ্ধিটা কি ওই যে ইন্ডেক্স বেসড করছে কিনা, অর্থাৎ আমার ইন্ডেক্স যে বেড়ে গেছে, ইনফ্লেশন যে বেড়ে গেছে, সেইটার সাথে সামঞ্জস্য রেখে বেতনটা বাড়াইছে কিনা। তা আমি টেস্ট করে দেখলাম, হ্যাঁ সামঞ্জস্য রেখেই বেতনটা বাড়াইছে। কারণ সেই 74 সালে যে জিনিসের দাম ছিল বা যে লোকের বেতন ছিল 41.52 টাকা 78 সালে, সে এসে ঠিক সেইটাই কিন্তু সে অ্যাভেল করতেছে। 79 সালে রিয়েল টার্মে কিন্তু তার বেতন ওই একই আছে, তার বেতন একই আছে। এখন ইনফ্লেশন তেমন কোনো প্রভাব করতে পারে না আর কি। ইনফ্লেশনের কারণে তারা বেতন সমন্বয় করে গেছে এমন ভাবে যেন তার রিয়েল স্যালারিটা না কমে। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার ওই আপনার স্যার ওই আগের স্লাইডটা যাবেন স্যার একটু। স্যার এখানে যে তাহলে 201.1 আর 100 দিয়ে যে ভাগ করে 2.001 পেলেন, সেম ভাবে কি স্যার 235টাও কি 100 দিয়ে ভাগ করতে হবে?
এটা তো বললাম অবশ্যই এই 100 দিয়ে 100 দিয়ে সবকটা ভাগ করে যেটা বেরোবে সেটা পাশের সাথে গুণ এটা করতে দিয়ে হবে। প্রত্যেকটাকে আবার ভাগ করবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার তাহলে যে 41.52 স্যার এটা কি তাহলে ইনফ্লেশন রেট? না, এইটা হলো 74 সালে বেতন, এর ইকুইভ্যালেন্ট 74 সালে বেতন, অর্থাৎ যে বেতন 81 সালে 125.58, 74 সালে সেটা 41 এইটার ইকুইভ্যালেন্ট। তাহলে স্যার তার কয়েক মানে ওই এই ইনফ্লেশন দ্বারা সে আসলে তার স্যালারিটা কিন্তু খুব বেশি নেগেটিভ দিকে যায় নাই, যে সে কিন্তু আসলে মোটামুটি আছে। আমাদের দেশে তো এরকম হয় না, আমাদের দেশে সরকারি চাকরি যা করে বেসরকারি তো আছে, একটা ইনক্রিমেন্ট দেয় বছরে যে এত টাকা বেতন বাড়ানো হলো, এটা কিন্তু ইনফ্লেশনের কারণে দেওয়া হয়। আর বিদেশি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে হঠাৎ করে বিদেশ থেকে একটা চিঠি আসে যে আপনার বেতন এত % বাড়াই দেওয়া। আচ্ছা, জি স্যার। আমাদের দেশে ওই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি বা এসব যেমন আমি একটা বিদেশ তাহলে কি এটা এরকম? হ্যাঁ স্যার তাহলে কি এটা এরকম যে 79 সালে স্যার আমি 96.94 যে বেতনটা পেলাম সেটা 74 সনের 41.15 বেতনের সমান। এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, ঠিক আছে, জি স্যার। তার মানে আপনার রিয়েল টার্মে যেন আপনার বেতন মানে না কমে, সেই জন্যই আপনাকে ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রাখে আমি বেতন বাড়িয়ে গেছি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু বেতন বাড়ায়নি, সেমই রাখছে 74 সালের এসে। কিন্তু আপনি এটা টের পাচ্ছেন না, আপনি মনে করতেছেন যে বেতন না কত বাড়লো, আসলে বাজারে যখন যাবেন যাই দেখবেন যে 74 সালে 41 টাকা 35 পয়সায় যা কিনতাম এখন 125 টাকা 58 পয়সায় তাই কিনতে পারছি। ঠিক আছে, আচ্ছা নিচেই দেখেন the average wages of this section of society can thus be seen not to have changed appreciably in real terms over this time period. The apparent rises in wages have been almost exactly cancelled out by similarly sized price rise. প্রাইস যে হারে বাড়ছে বেতনটাকে আমি তার সাথে সামঞ্জস্যটাকে বাড়িয়ে গেছি, যার ফলে ইন রিয়েল টার্মে আপনার বেতন কিন্তু বাড়ে নাই। ঠিক আছে, এইটা আপনাদের বইতে অঙ্কটা করা আছে, এই কথাগুলো সব আছে, এগুলো একটু দেখবেন। এই অঙ্কটা অন্য মেথডেও করা যায়, কিন্তু আমি অন্য মেথডে যাচ্ছি না, যেটা বইতে আছে আপনারা যেটা সামনে পাবেন সেই মেথডেই আমি দেখাই দিলাম। এইটাই মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার, যদিও কম্পিটিশনটা ওই যে আপনাদের একটু প্রশ্ন ছিল যে 100 দিয়ে সবগুলোকে ভাগ করবো কিনা, এইটা হ্যাঁ 100 দিয়ে সবগুলোকে ভাগ করবেন, করে সেইটা দিয়ে আবার ওই প্রত্যেকটা বাউন্ডকে ভাগ করবেন। এরপরে যে অঙ্কটা আছে এটা দেখেন, এরপরের এইটা আমি জানি না এই অঙ্কটা এটা এক্সাম্পল আকারে কোত্থেকে আসছে জানি না, এইটা অবশ্য সলিউশনও মনে হয় নাই, আপনারা পরেরটাই জান। এই যে পরেরটা হলো আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 13, এই অঙ্কটা মনে হয় আসছে পরীক্ষায় কোনোবার। এইটা আছে the following are the annual salaries of trainee accountants employed by a particular firm over the period 88 to 93. The corresponding values of RPI with base 87. দেখেন এই যে with base 87 মানে কি? With base 87 মানে 87 equal to 100. তাহলে এইটা আছে আপনার কাছে, চাচ্ছে express the salaries at constant 1988 prices. অর্থাৎ এইটাকে 100 করবেন, এই যে আরপিআই যে স্যালারি যে 1988 এ যে 18,100 পাউন্ড পেলাম, এর আরপিআই কত ছিল 106.9, এইটাকে 100 কনস্ট্যান্ট 1988 প্রাইসেস মানে 1988 প্রাইসেস এর তুলনায় পরের গুলো চেঞ্জ করতে হবে, তার মানে 106.9 কে 100 বানাতে হবে। তাহলে 106.9 যদি 100 হয় তাহলে এইটা কত, এইটা কত, এইটা কত, এইটা কত, এইটা কত, এবং সেইটার সাথে তাল মিলে এইগুলা কত। ঠিক আছে, তারপরে আছে ইন্ডেক্স দ্য রেজাল্টস উইথ 1988 ইকুয়াল টু 100 এন্ড কমেন্ট অন ইওর রেজাল্ট। এখন এই জায়গাটাই দুটো অঙ্ক, একটা হলো যে ইন্ডেক্স চেঞ্জের, একটা হলো স্যালারি চেঞ্জেস। আমরা একটু সলিউশনে যাই, দেখেন ফার্স্ট হচ্ছে যেটা বললাম, এই যে দেখেন এখানে যেটা বলছে
ফর্মুলাটা এখানে দিয়ে দিচ্ছে আর কি, যে এই যে প্রথমে যেটা বলছে এক্সপ্রেস দ্য স্যালারিজ এট কনস্ট্যান্ট 98 প্রাইসেস, একটু কনফিউজিং আসলে। এইটা চাইছে আপনাদের কাছে ফর্মুলাটা, এই ফর্মুলা অ্যাপ্লাই করে বি নাম্বারের অ্যান্সারটা করতে হবে। তাহলে এখানে ফর্মুলাটা কি দিচ্ছে, যেটা আমি বললাম যে এখানে এইটাকে যেহেতু 100 বানাইতে হবে, 106.9 কে যেহেতু 100 বানাতে হবে, তাহলে এই 106.9 আপনাদের খেয়াল আছেন এই চ্যাপ্টারের প্রথম দিকে ফিক্সড বেস ইন্ডেক্স, স্যার এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে স্যার 106.9 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে, প্রত্যেকটাকে ভাগ করে এই ফিগারগুলো দিয়ে গুণ করতে হবে। যেমন প্রথমটা 106.9 কে যদি এই ফিগার দিয়েই ভাগ করেন 106.9 দিয়ে, তাহলে হয় 1, সেই 1 দিয়ে 18,100 কে গুণ দিলে 18,100ই থাকে, অর্থাৎ এইটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ আপনাকে বলছে যে কনস্ট্যান্ট 1980, অর্থাৎ 1988 কে 100 বানাইতে হবে, বানাইলে এই 18,100 18,100ই থাকবে। পরেরটা কি হবে? 115.2 কে 106.9 দিয়ে ভাগ দিবেন আর এইটা দিয়ে গুণ দিবেন। তারপরেরটা কি হবে? 126.1 কে 106.9 দিয়ে ভাগ দিবেন, এইটা দিয়ে গুণ দিবেন। তারপরেরটা 133.5 কে প্রথমটা দিয়ে ভাগ দিবেন 106.9, অর্থাৎ 98 দিয়ে ভাগ দিবেন আর এই ফিগার দিয়ে, টাকার ফিগার দিয়ে গুণ দিবেন। তারপরে 138.5 কেও এরকম 98 এর 106.9 দিয়ে ভাগ দিবেন, এটা এইভাবে প্রত্যেকটা ফিগার চেঞ্জ হবে। আমরা এখানে যাই, দেখেন প্রথমে যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আমি কি বললাম, 1988 এর ফিগার যেটা আছে, আচ্ছা এখানে একটু আমি দেখে নিই। এইটা এত অঙ্ক সেম। আচ্ছা একটা কাজ করেন তো, আমি একটু বলি, ক্যালকুলেটর আছে আপনাদের অনেকের কাছে, একটু ক্যালকুলেশন করেন। জি স্যার। 115.2 কে 106.9 দিয়ে ভাগ দেন তো। 115.2 1.077 1.0776। আচ্ছা 1.0776 দিয়ে 18,600 কে ভাগ দেন, ওইটা দিয়ে যেটা পেলেন। ওটা দিয়ে স্যার 0.00057 স্যার 18,600 কে ওইটা দিয়ে ভাগ করবো না স্যার? 18,600 কে ওইটা দিয়ে ভাগ। 0.4057। না না না, 5.78 ভাগ নাকি গুণ? নো আপনারা উল্টা করছেন তো তাহলে। জি স্যার। কি 18,600 স্যার 17,260 টাকা 57 পয়সা আছে স্যার। এই যে 17,260 টাকা, এইটা আমি বলছি এই কারণে আপনাদের একটু আগের অঙ্কটার ফেরত নিয়ে যেতে চাচ্ছি। আবার আমি আগের অঙ্কটাই যাচ্ছি, একটু দেখেন এইটা। এখানে কি করেছিলাম, ওই যে 41 ওইটা কই গেল, এই যে এইটা, এখানে কি করেছিলাম খেয়াল আছে? এখানে কি করলাম, এই যে এটা গুণ করছিলাম। হ্যাঁ, ইন্ডেক্সের যে বেজ ইয়ারের যে ইন্ডেক্স, সেটা দিয়ে প্রত্যেকটা ইন্ডেক্সকে ভাগ করলাম, তাই না? জি ভাগ করে যেটা পেলাম সেটা দিয়ে টাকাগুলোকে ভাগ করলাম, তাই তো? জি জি। তাহলে আপনারা ঠিক এইটা তাই ভাগ করবেন। করেনি স্যার, গুণ করছি স্যার। গুণ করছিলাম স্যার, গুণ। না ভাগ করছিল। ভাগ করছি জি স্যার, ভাগ করছি। এটা ভাগ করছিলাম। জি স্যার। ভাগ করছিলাম। রিকল করেন, আমি আবার বলছি, প্রত্যেকটা ইন্ডেক্সকে বেজ ইয়ারের ইন্ডেক্স দিয়ে ভাগ করেছি, জি যেটা স্যার। পেয়েছি সেইটা দিয়ে আবার এই টাকাগুলোকে ভাগ করেছি। গুণ করেছি, ভাগ ভাগ করেছি। জি ভাগ স্যার। ভাগ কোন না, জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার স্যার। ঠিক এখানে এই ফর্মুলায় যান আপনারা, ওই যে ওখানে যেটা করে আসছেন, এই যে এখানে কিছু আছে, এটা আমার দৃষ্টিতে আপনাদের জন্য একটু কনফিউজিং, ঠিক আছে? আমি এখন যেটা বলছি, আপনার বেজ ইয়ার কোনটা, 1988 না? জি স্যার। এর ইন্ডেক্স কোনটা, 106.9। জি জি স্যার। স্যার। এই 106.9 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবেন, যেটা পান সেটা দিয়ে আবার এইটাকে ভাগ করবেন, করলে এইগুলো আসবে। জি স্যার, আপনার এই নিয়মটা স্যার ইজি স্যার, আর যেটা রিপ্রেজেন্ট হচ্ছে স্যার এটা একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ স্যার ভাগ করলে কি আসবে স্যার? এটা সহজ বেশি স্যার।
একটু করেন না, আবার এই যে নিচের একটা করেন, এই যে 138.5 লেখেন, 138.5 ডিভাইডেড বাই 106.9। স্যার ওইটাকে যদি ইন্ডেক্স ধরি তাহলে তো 100 দিয়ে এটা ভাগ করবো না, করছি। ওই সময় তো এটা ইন্ডেক্স ধরাতে 100 দিয়ে সবগুলোকে ভাগ দিয়েছিলাম। আরে এইটাও তো 100 হতে হবে, এই যে 100 হয়েছে না? তাহলে 100 দিয়ে তো পরের গুলোকে 115.2 ভাগ 100, 126.1 ভাগ 100 এভাবে না, এইটা তো 100, এটা তো 100 দিয়ে না, আপনার দেওয়া আছে যেটা সেটা দিয়ে, ওখানে দেওয়া ছিল 100, এখানে তো 100 দেওয়া নেই, এখানে 106.9 আছে, এইটাকেও চেঞ্জ করতে বলছে। তো আপনি সবসময় কি স্যার আমাদের RTO 1988 কে 100 তৈরি করে নেন, 100 তৈরি করতে হলে কি করতে হবে? 106.9 কে 106.9 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ দিতে হবে, জি তাই না? জি তার মানে 106.9 কে প্রত্যেকটাকে 106.9 দিয়ে ভাগ করবেন। জি করে বুঝতে দেখেন, পারছি। করে দেখেন, যে কোন এক ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে করলে পরে এই ফিগার গুলো আসবে, বুঝতে পারলেন? জি স্যার। এখন ব্যাস এই পর্যন্ত ঠিক আছে কিনা? এখন এই যে 17,260 কে 18,100 দিয়ে ভাগ দেন তো। স্যার 0.95। এই দেখেন 95%, ঠিক আছে? ওইটাকে 100 দিয়ে গুণ দিয়ে 95% লিখবেন এখানে। এই লাস্টেরটাই দেন তো 15,879, এইটাকে 18,100 দিয়ে ভাগ দেন তো। 0.877। 87, ঠিক আছে স্যার, 80% আসে, ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে? এবার একটু চিন্তা করেন অঙ্কটা কিভাবে করবেন, এই ক্যালকুলেশনের দিকে তাকায়েন না, আমি যেটা বললাম সেটা করেন। কোয়ালিটি ভালো না। এখানে আপনারা লিখতে পারেন, এখানে লিখবেন কি শোনেন, এখানে কি লিখবেন আমি বলে দিচ্ছি, এটা লেখেন। না, ও বলতেছে যে তুমি আমার পেমেন্ট সবুজ ভাই আপনি একটু ইয়েটা বন্ধ করেন, শোনা যাচ্ছে না। মিট করেন ভাই। এই জায়গাটাই যেটা লিখতে হবে আমি বলে দিচ্ছি, একটা সেইটা লেখেন, পরের গুলো সেইভাবে আপনারা লিখবেন। এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেন এইরকম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেন, তারপরে লেখেন 18,600, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে 18,600, তারপরে যে ভাগ চিহ্ন এই যে স্ল্যাশটা দেন, স্ল্যাশ দিয়ে তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখেন, প্রথমটাতে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলে, সেকেন্ড ব্র্যাকেট শুরু করে 18,600 লিখতে পারেন, তারপরে স্ল্যাশ দেবেন, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবেন 115.2 ভাগ 106.9, তার মানে 115.2 স্ল্যাশ 106.9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 17,260। না স্যার, স্যার 106.9 ভাগ 115.2 হবে না স্যার? না, 115.2 আরেকবার লেখেন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ঠিক আছে? আবার বলেন স্যার। জি জি স্যার। স্যার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপরে লেখেন 18,600, জি স্যার। তারপরে স্ল্যাশ, জি স্যার। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, জি স্যার। 115.2 জি স্ল্যাশ জি 106.9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 17,260। ঠিক আছে? জি স্যার। এবার বাকিগুলো লিখতে পারবেন আশা করি। লাস্টেরটা লেখেন, একদম শেষেরটা আবার বলে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু, একদম শেষেরটা, সেকেন্ড ব্র্যাকেট শুরু 20,900, জি স্যার। হ্যাঁ বোঝা যায়? জি তারপরে স্ল্যাশ, জি ফার্স্ট ব্র্যাকেট শুরু, জি স্যার। 140.7,
জি স্ল্যাশ 106.9 জি স্যার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 15,879। ঠিক আছে স্যার তাহলে বাকিগুলো আপনারা লিখবেন এইভাবে, ওই যে এখানে স্যার 140.7 তারপরে তো আমি তো ভুলে গেছি 140.7 এত স্লো কেন আপনি 140.7 স্ল্যাশ স্ল্যাশ 106.9 জি স্যার তারপরে ঠিক দুটো ব্র্যাকেটে ক্লোজ, এইটা হবে 15,879। মাঝখানের গুলো আপনারা লিখে নেবেন। আর এখানে দেখেন এটা কিভাবে আসলো, যেমন ধরেন যে এই যে প্রথমটা তো 100 হবে, এটা সমস্যা নেই। এই যে 95 কিভাবে আসলো, এর পাশে ব্র্যাকেটে লিখে রাখেন, আপনাদের খাতায় লেখেন, পরে ঠিক জায়গায় লেখেন 17,260 ডিভাইডেড বাই 18,100 ইনটু 100। স্যার প্রত্যেকটাকে বেস দ্বারা ভাগ করবো, তাইলে তো হয়ে হ্যাঁ, যাবে স্যার। হ্যাঁ, প্রত্যেকটাকে এই বেস ফিগার দিয়ে 18,100 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ দিবেন, এত পার্সেন্ট বেরোবে রাউন্ডিং করে। ঠিক আছে? 17,260 কে কি দিয়ে ভাগ দেবো স্যার? 18,100 17,260 কে 18,100 দিয়ে ভাগ দিবেন। এর আগে তো আপনি করলেন। এবং লাস্টেরটা যেমন 15,879, এইটাকেও 18,100 দিয়ে ভাগ দিবেন। দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এইটা আচ্ছা, এটা ভালো করে বলছো। এবার অঙ্কটা এবার আপনি এবার ওই সমস্ত চিন্তা মাথা থেকে বাদ দেন। এখন আপনি দেখেন যে স্যালারি দেওয়া ছিল, এখান থেকে আমরা কি পেয়েছিলাম? প্রথম বছর 18,100 টাকা বেতন, তারপরে 18,600, 19,200, 19,700, 20,300, 20,900, প্রত্যেক বছর বেতন বেড়ে গেছে না? জি স্যার। রিয়েল টার্মে টাকান প্রত্যেক বছর বেতন বাড়ছে না কমছে? কমে গেছে। এই দাও, দেখছেন এই যে কি দেখা যায় এই অঙ্ক দিয়ে। এই ইন্ডেক্স যদি দেওয়া থাকে আপনি এইভাবে চেক করতে পারেন যে আপনার যে বেতন বাড়লো এটা আসলে বাড়লো না কমলো। এবং পার্সেন্টেজে আপনি যদি 100 টাকা থাকে প্রথম বছর 88 সালে, পরের বছর টাকা আসলে হয়ে গেছে 95 টাকা, তার বছরে 90, তারপরের 2 বছর 87, 87 মোটামুটি সেম ছিল, একদম লাস্টে যায় আবার একটু জন্য ভালো করছে, 1% বাড়ছে। এইটাই বলছে যে কমেন্টসটা যেটা দিতে বলছে আপনাদের বইতেও আছে, the real salary paid to trainees which tells us that they can purchase with their salary has fallen steadily, মানে কমে গেছে। কতদিন কমছে? 93 পর্যন্ত আসলে কমে গেছে, when it increased a little, 93 পর্যন্ত কমছে, কিন্তু 93 তে গিয়ে সামান্য বাড়ছে, এই যে 1%। The decline over the entire 5 year is 12%, তার মানে প্রথমে ছিল 100, পরে হলো 88, বিয়োগ করলে ডিফারেন্স কত হয়? 12% না? তার মানে এই যে 6 বছরে বেতন কমে গেছে আমার 12%। ক্লিয়ার? জি স্যার জি স্যার। ব্যাস, এইটা একটু নিজেরা ভালোভাবে চর্চা করবে। স্যার এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে খুব কাজের অঙ্ক। জি স্যার আরপিআই সাইটটা ডেফিনিশনটা একটু আবার একটু স্ক্রিনশট কোনটা? নেব স্যার। কোনটা? আরপিআই হ্যাঁ, ডেফিনিশনটা একটু স্ক্রিনশট নেব স্যার। রিটেল প্রাইস ইন্ডেক্স মানে হচ্ছে যে প্রাইস, এইটা হচ্ছে যে অনেকগুলো কমোডিটি যেগুলো জনগণ বেশি ব্যবহার করে, মধ্যবিত্ত শ্রেণী, একেবারে টপ বড় লোকদের নেয় না, 4% মতো, একেবারে গরিব লোকদের নেয় না যারা রাষ্ট্রের ভাতার উপরে বেঁচে থাকে। আপনারা জানেন যে বাংলাদেশে সরকার বহু লক্ষ লোককে ভাতা দেয়, মুক্তিযোদ্ধা ভাতা আছে, বিধবা ভাতা আছে, প্রাইমারি স্কুলে যারা পড়ে এদের যে শিক্ষা ভাতা আছে, বিভিন্ন ভাতা দেয়। এই শ্রেণীকে নেওয়া যাবে না। যারা এর মাঝখানে আছে, যাদের এই স্যালারিটা একটা ফ্যাক্টর, নিজেরা কামাই করে তারপরে খরচ করতে হয়, তারা কি ব্যবহার করে বেশি, কোন কোন কমোডিটি, এই ধরনের অনেকগুলো কমোডিটি এরা এক জায়গায় করে, এইটার দাম, এই কয়টার দাম গত বছর কি ছিল, এই বছরে কি আসলো, সেইগুলোর একটা ইন্ডেক্স বের করে, এইটাই হচ্ছে আরপিআই, রিটেল প্রাইস ইন্ডেক্স। স্যার ওটা স্লাইড ছিল স্যার, ওই স্লাইডটা স্ক্রিনশট নেব স্যার, যে স্লাইডটা একটু স্যার। তাই এখন আর এটাই সময় দিতে চাচ্ছি না, সময় বেশি চলে গেছে। স্লাইডটা স্ক্রিনশট নেব স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। একেই বলে ফ্যামিলি এক্সপেন্ডিচার সার্ভে বলা হয় এটাকে। তা ওই ফ্যামিলি এক্সপেন্ডিচার মানে আমাদের ফ্যামিলি গুলাতে যে জিনিসগুলো হরহামেশা লাগে, তা এই জিনিসগুলা নিয়ে যে ইন্ডেক্স বের করা, ইন্ডেক্স আমাদের মতো দেশে প্রত্যেক বছরই জিনিসের দাম বাড়তে থাকে। যেমন এই যে এখন আজকে খবরের কাগজে আসছে যে চাউলের সিজনেও চালের দাম বেড়ে গেছে, তাই না? দেখছেন নাকি খবরের কাগজটা আজকে, যে এখন চাউলের সিজন, ধান উঠছে, এখন আবার চাউলের দাম বেড়ে গেছে, টালমাটাল অবস্থা।
পেঁয়াজের দাম বেড়ে গেছিল, সরকার আবার 1-2 দিন আগে বর্ডার পারমিশন দিয়ে দিচ্ছে যে পেঁয়াজ আমদানি করো, আবার কমা শুরু করছে একটু একটু। তা এই যে জিনিসগুলা ইকোনমিক্স, Recording in progress. তা এই জন্য আপনারা এই জিনিসগুলা খুব ভালোভাবে শিখবেন, এইগুলোই কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, ওকে। জি স্যার। আমি জি, স্যার। এইটার সাথে এই চ্যাপ্টার শেষ করছি। এরপরে স্যার, যে thank you, স্যার। চ্যাপ্টার, এই চ্যাপ্টার হলো যে এই চ্যাপ্টার একটু দেখেন, তারপরে আমি আবার ঢুকছি। একটু 1 মিনিট আমি টাইম দিচ্ছি আপনাদেরকে। দেখ অনিক ভাই, সালাম আলাইকুম। জাকির জাকির ভাই, ভাই বলেন। ভাই বই পড়ে জ্ঞানী হবেন, পাস করতে পারবেন না ভাই। স্যাররা যেসব বই পড়তে বলে, মানে একটা পাস, মানে পড়তে পড়তে দেখবেন টাইম শেষ, পরীক্ষা দিতে পারবেন না। জাকির ভাই, ভাই তাহলে কি আস্তে কি করা আস্তে লাগবে আস্তে- তাহলে জাকির ভাই, কি করা লাগবে? এই হিল্লোল ভাই দা চলে আসছে। নকল করতে হবে, হিল্লোল দা নকল করতে হবে, নকল। এসব কথা বললেন না তো, রেকর্ড হয়ে গেল। জাকির ভাই, ভাই আপনাদের ইথিক্স এর প্রিপারেশন কেমন? আমরা হ্যাঁ। ইথিক্স পরীক্ষা দিব না, আমি দিব অত্যন্ত না। চমৎকার প্রিপারেশন, ভবিষ্যতে দিব ইনশাআল্লাহ। এথিক্যালি ভালো না করেন, আপু চেষ্টা করে যান, সবগুলো পাস হয়ে যাবেন। ভাই ইকোনমিক্স এর ব্যাপার কি খুব বেশি জানেন? ইকোনমিক্স ক্লাস কি আর হবেই না। না ইকোনমিক্স আপাতত ভাই আপনি হচ্ছে তো না। সব জানেন, অনেক ভাই আমারে কি দিলেন ভাই, আপনি তো সব জানেন আমার বিষয়, আমি তো হ্যাঁ, পরীক্ষায় জাকির ভাই দিলাম। আপনি যে কাজটা করেন, ক্লাসের যেদিন হয় সেদিনই ক্লাসের পড়াটা শেষ করেন। ভাই যেটা আমার একটা আইডিয়ালজি, ভালো স্টুডেন্টের গুণ। কি ভাই, হিল্লোল আমার দা কি বলছিলেন? ইকোনমিক্স ক্লাস হবে না ঠিক আছে ঠিক আছে। ভালো স্টুডেন্টরা প্রত্যেকদিন পড়া শেষ করে। অনেক ভাই আমার আইডিয়োলজি গোলাম কিবরিয়া স্যার, উনি বলছিল না বুঝতে পারছি। আমাদের যে ভালো প্রিপারেশনে পরীক্ষা দিবেন না, আমি পরীক্ষা দিব না ভাই। সেটাই সমস্যা নেই জাকির ভাই, Economics আপনি class আর হবে না আমার কোনোটাই? রেজিস্ট্রেশন নাম বলে দেন। আচ্ছা, আপা স্যার ওরকম মনে আছে? বলতে জাকির চাইনি ভাই তো। আপনি স্যার কয়টা আছে না? সাবজেক্ট এক্সামশন পেয়েছেন? মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা ম্যানেজার অ্যাকাউন্টিং একটা কোন সাবজেক্ট? শুধু ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। সবাইকে দিছে নাকি? আচ্ছা, তাহলে আপনি এক্সাম দিচ্ছেন কি? বাকি 4টা সাবজেক্টে এক্সাম দিচ্ছেন? ভাই আমি 2টা দিব কিনা চিন্তা করতেছি সিরিয়াসলি, কারণ আমার অন্য কাজ আছে বুঝছেন। এখানে যেটা বুঝলাম যে সাবজেক্টটা মানে বুঝে শুনে পরীক্ষা দেওয়া উচিত, পাস করার জন্য আচ্ছা, পরীক্ষা আমরা কি দেওয়া আমাদের pass ইচ্ছা করার মতো জন্য exam সাবজেক্ট দেওয়া উচিত। পরীক্ষা দিতে পারবো? মানে ধরেন এবার আমি চাচ্ছি 3টা দিব, ওই হ্যাঁ 3টাই আপনার দিতে ইচ্ছা, পারবো? কিন্তু টাকা আপনার পুরোটাই পরীক্ষার দেওয়া ফি লাগবে। সব দিতে হবে। আচ্ছা, সেটা সমস্যা না, কিন্তু মানে পরীক্ষার সাবজেক্ট পরীক্ষার আমার ফি ইচ্ছা আপনি মতো কি দিতে ভাই পারবো? 5টা আপনি সাবজেক্টে ইচ্ছা দিতে মতো। হবে? হ্যাঁ, আমি 5টা দুইটা পরীক্ষা দিব, সাপোজ আমি 2টা পরীক্ষা দিব, 2টার জন্য ফি দিব, এরকম না? না 5টা আপনার না, যদি এরকম না। এক্সামশন না পান তাহলে 5টাই দিবেন। 5টায় টাকা দিবেন। ও, আর ভাইয়া যদি সাবজেক্ট আমি এই বিজনেস লেভেলে মাত্র 2টা সাবজেক্টে পরীক্ষা দিলাম, তো পরবর্তী থেকে আমার বিজনেস লেভেলে 5টা মানে বাকি 3টা সাবজেক্ট কমপ্লিট করে কি আমার পরের লেভেলে যেতে হবে? না, পরের লেভেলে না, না। নেওয়া যায়, অপারেশনাল লেভেলে পরের সাবজেক্ট আপনি নিয়ে এখনই অপারেশন লেভেলে ভর্তি হতে পারতেন, ক্লাস পারবেন। করতে পারতেন। কিন্তু আচ্ছা, অপারেশনাল thank you, লেভেলের thank you. থেকে উপরের দিকে যেতে পারবেন না, ওই ও। লেভেল পর্যন্ত যেতে পারবেন। ওকে, তখন কি ভাইয়া জি স্যার কন্টিনিউ করেন স্যার। স্যার আসছে? রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল, আমি একটু বইটা দেখে আসি, সম্ভবত এইটা, এই যে আমার কাছে যে সফট কপি আছে এটা কোরিলেশন। আর আপনাদের কাছে যে বইটা আছে সেখানে 181 নম্বর পেজ, ইন্টার রিলেশনশিপস বিটুইন ভেরিয়েবলস, এইটা নাকি? হ্যাঁ এইটাই, ইন্টার রিলেশনশিপস বিটুইন ভেরিয়েবলস। আজকে 23 নম্বর ক্লাস শেষ হচ্ছে, আর আছে 7টা ক্লাস, স্প্রেডশিটে একটা। স্যার ক্লাস তো কিছু মিস হয়েছিল প্রথম দিকে। না মিস গুলো কভার করেই 23টা হয়েছে, যেগুলো মিস সেগুলো বাদ দিয়ে দিতে, ওগুলো আইসিএম এর নিজে খেয়াল রেখে আমার সাথে আলাপ করে যে 2টো ক্লাস ডিস্টার্ব হয়েছিল, 2টো ক্লাস বাদ স্যার দিয়ে অন্তত
স্যার 2টা ক্লাস একটু রিভিউ রাখা লাগবে স্যার, অ্যাটলিস্ট অন্তত একটা ক্লাস। ক্লাসে কিছু বাদ যায় নাই, ছোট্ট ক্লাসে কিছু বাদ যায় নাই, ওই দুটোটা সব নতুন করে করানো হয়েছে। স্যার মানে আপনাকে স্যার একটা রিকোয়েস্ট, মানে 2টা ক্লাস আমাদের এক্সট্রা নেওয়া যায় কিনা? এক্সট্রা মানে ক্লাস extra যদি আইসিএমএ কে রাজি করাইতে পারেন আমি নিতে পারি, কিন্তু ওরা পারমিট আমাকে করে না, তো ওদের সাথে কথা বলে দেখতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এই জায়গাটাই ইন্টার রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, এটা আশা করছি দুটো ক্লাসের ভিতর শেষ হয়ে যাবে। ফোরকাস্টিং আর ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স, আর থাকে স্প্রেডশিট। এই 3 থেকে 5টা ক্লাস, স্প্রেডশিটের একটা ক্লাস লাগবে, আর থাকবে 4টে, ওইটা দুটো করে 4টেতে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এইটা দেখেন, দেখি এটা কত দূর আজকে আগানো যায়। ফার্স্ট হচ্ছে যে এইটার রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, কথাটা থেকে বোঝা যায় যে এখানে একাধিক ভেরিয়েবল থাকবে, তাদের ভিতরে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে, বা রিলেশনশিপ থাকলে সেইটা কোন ধরনের রিলেশনশিপ আছে সেইটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে সিলেবাস যেটা আছে এইটা একটু দেখেন, এটা আপনাদের বইতেও আছে। দেখেন ফার্স্টেই কিছু যে আউটকাম যেগুলো আছে, যে চ্যাপ্টার লার্নিং অবজেক্টিভস, সেইটা এখানে তুলে দেওয়া আছে। একটা আছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট রিলেটেড, আর একটা হচ্ছে সিম্পল রিগ্রেশন। এখানে দুটো টার্ম ইম্পর্টেন্ট, দুইটা বাজওয়ার্ড আছে, একটা হচ্ছে কোরিলেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। কোরিলেশন হচ্ছে যে এখানে আপনাদেরকে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ হবে, মানে বাইভেরিয়েট যেটাকে বলা হয়, বাইভেরিয়েট অর্থাৎ দুটো ভেরিয়েবল। এগুলি কি রিসার্চ করতে স্যার লাগে স্যার? এগুলো হ্যাঁ স্যার এগুলি কি রিসার্চ করতে লাগে স্যার? ওই যে তা রিলেশনশিপ তো বটেই রিসার্চ করতে লাগে। আর একটা হচ্ছে যে আপনারা বাস্তব জীবনে গিয়ে যখন দেখবেন যে দুটো জিনিসের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করাবেন, প্রোডাকশন টেকনোলজির ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায়, তখন কিন্তু এইগুলো কাজে লাগবে। বিশেষ করে রিগ্রেশন ইকুয়েশন বের করা লাগতে পারে যে এদের সম্পর্কটা কি। আমি কতটুকু বিদ্যুৎ খরচ করলে কয়টা ঘর আলোকিত, বা কয়টা ঘর এসি দিয়ে ঠান্ডা করাতে পারবো, বা কতটুকু র মেটেরিয়ালস ইউজ করলে কতটুকু ফিনিশ গুডস বেরোতে পারে, এইরকম একটা রিলেশনশিপ আর কি। এখানে কোরিলেশন মানে হচ্ছে যে দুটো রিলেশনের ইন্টেন্সিটি, মানে আমরা আগেই বলেছি যে এই ভেরিয়েবল গুলো আমরা দুটো যদি ভেরিয়েবল থাকে, একটাকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানের উপর ডিপেন্ড করে, এই জন্য এটাকে দিয়ে, যেমন y ইকুয়াল টু mx, এখানে x এর মানের উপর ডিপেন্ড করবে y এর মান কত হবে। তারপরে y ইকুয়াল টু ax প্লাস b, এইটা আবার টোটাল কস্টের একটা ফাংশনও বটে, যে ফিক্সড কস্ট তো ফিক্সডই থাকবে, ভেরিয়েবল কস্ট কত হবে, কত দিলে পরে আমার টোটাল কস্ট এততে দিয়ে দাঁড়াবে, এইরকম একটা সম্পর্ক আর কি। তা একটা ভেরিয়েবলের উপর আর একটা ভেরিয়েবল কতটা বেশি নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট, সেইটা আমরা এই কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে দেখতে বুঝতে পারি। আর রিগ্রেশন হচ্ছে যে অনেকগুলো ডেটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনাকে ওই ইকুয়েশনটাই আবিষ্কার করতে হবে, বের করতে হবে, এইটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন বলে। তা ওইটা আমরা দেখবো, খুব কঠিন কিছু না, কিভাবে বের করতে হয় বাইভেরিয়েটের ক্ষেত্রে। এখানে একটু আফটার কমপ্লিটিং যেটা আমরা সিলেবাসে দেখলাম, ওই বিষয়টাই এখানে আলোচনা করা আছে। এখানে এখন আসেন, আবার সেই ভেরিয়েবল আসলো, যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এই সমস্ত ভেরিয়েবল, এইগুলো সব আসলে এখানে আমরা একটু আবার ঝালাই করি। এইটা আপনাদের বইয়ের প্রথমেই আছে, এই 182 নাম্বার পৃষ্ঠায় মনে হয়। বইতে দেখেন সুন্দরভাবে লেখা আছে, দিস লেসন এক্সামিনস দ্য strength and the nature of the relationship between two sets of figures. একটা হলো strength, যেটা হচ্ছে কোরিলেশন বলি, আর রিগ্রেশন হচ্ছে যে নেচারটা বের করে দেয়। তা এখানে আপনাদের বইতেও পড়তে পারেন, আপনার ফর এক্সাম্পল দিয়ে যে পয়েন্ট 3টে দেওয়া আছে এবং তারপরের লাইনটা, সেইটাও একটু দেখতে পারেন যে এখানে কি কথাগুলো লেখা আছে, সেইটা একটু দেখেন, যেটা সামারিটা আমি এখানে এনেছি। প্রথমেই বলা হচ্ছে যে an assumption that changes in the variable that we wish to forecast are caused by changes in one or more other variables. একটা ভেরিয়েবলের যেটার ভ্যালু আমরা বের করতে চাচ্ছি, সেটা
চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে অন্য আরেকটা ভেরিয়েবল যেটার মানের উপর আসলে ডিপেন্ড করবে যে আমার যে ভেরিয়েবলটা ফোরকাস্ট করতে চাচ্ছি ওইটার মানটা কত আসবে। যেমন এইটা করতে গেলে আমরা সাধারণত আমাদের বিগত বছরগুলোর ডেটা কি থাকে সেইগুলো আমরা ইউজ করি, যে ঠিক আছে বিগত 5 বছরে আমার টোটাল কস্ট এক্সপেন্ডিচার ছিল এত, টোটাল প্রফিট ছিল এত, 5 বছরে এইরকম, তাহলে আগামী বছরে কি রকম হতে পারে যদি আমি এইরকম এক্সপেন্ডিচার করি, তাহলে আমার প্রফিট এক্সপেক্টেড কি রকম হতে পারে। এই যে এরকম একটা ধারণা করা, ফোরকাস্ট করা, যদিও আমাদের ফোরকাস্টিং এর আলাদা একটা চ্যাপ্টার আছে, পরেই আমরা দেখব সেটা, সেখানেও এই কনসেপ্টটা ইউজ হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই is also referred to as the response variable. Response variable বা dependent variable কেন বলা হচ্ছে? বলা হচ্ছে যে এইটা রেসপন্স করবে x এর ভ্যালুর উপরে, ভ্যালুর মাত্রাটা কি হবে সেইটার উপরে। যেমন মনে করেন y equal to 5x, x যদি 1 হয় তাহলে y equal to 5 হয়, x যদি 2 হয় y equal to 10 হয়ে গেল। অর্থাৎ y রেসপন্স করছে x এর উপর, x এর ভ্যালুর উপরে বা ভ্যালুর সাথে, এই জন্যই এই y কে বলা হয় রেসপন্স ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এইটা রেসপন্স করে কার প্রতিক্রিয়া দেখায়, কোনটার ভ্যালু চেঞ্জের কারণে? দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে ইনফ্লুয়েন্সিং ভেরিয়েবল। তাহলে একটা হলো রেসপন্স ভেরিয়েবল, একটা ইনফ্লুয়েন্সিং ভেরিয়েবল। So x is assumed to influence a response in y. এটা বিষয়টা খুবই সিম্পল। y এর মান কত হবে তখন বলবেন স্যার x এর মান কত। যেহেতু x এর মান না জানলে আপনি y এর মান বলতে পারছেন না, তাই x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইনফ্লুয়েন্সিং ভেরিয়েবল, y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা রেসপন্স ভেরিয়েবল। ক্লিয়ার আশা করি? জি এর স্যার। আগে এটা নিয়ে আরো অনেকবার আলাপ হয়েছে। এবার আসেন কোরিলেশন। Two variables are said to be correlated if changes in one value of one tend to accompany changes in the other. Two variables are said to be correlated if changes in the values of one tend to accompany changes in the other. যদি দেখা যায় যে একটা ভেরিয়েবলে চেঞ্জ করলে আর একটা ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই আমি বুঝবো যে এই দুটোর ভিতরে কোনো কোরিলেশন আছে বা এই দুটা কোরিলেটেড। আশা করি বুঝতে পারছেন সবাই যে কোরিলেশন কি জিনিস। কোরিলেশন হচ্ছে জাস্ট একটা ইনফ্লুয়েন্সিং রিলেশনশিপ, একটাতে চেঞ্জ আসলে আর একটাতে চেঞ্জ অটোমেটিক চলে আসে। স্ক্যাটার ডায়াগ্রাম, এইটা আবার কি জিনিস? এইটাও আপনাদের বইতে দেখেন আছে। কোথায় আছে এইটা? সমচ্ছেদ বিন্দু। এটা বিক্ষিপ্ত স্যার, ডায়াগ্রামটা বিক্ষিপ্ত। Recording stopped. এইটা 183 নম্বর পেজ স্যার। হ্যাঁ, তা এইটা দেখেন এখানে কি বলছে? Recording in progress. If there are pairs of data available on the values variables x and y, তার মানে আপনার জোড়ায় জোড়ায় ভ্যালু আছে, x এর ভ্যালু একটা আছে, তার করেসপন্ডিং y ভ্যালু আছে, আবার x এর আরেকটা আছে, y এর আরেকটা আছে। এই রকমই তো ভ্যালুগুলো আসবে। মনে করেন যে আপনার ইনকামের সাথে বাসার এই দৈনন্দিন আমাদের সংসার চালানোর খরচের একটা সম্পর্ক আছে। মনে করেন ইনকাম যদি 10,000 টাকা হয় তাহলে খরচ হয় মনে করেন 9,500 টাকা বা 10,000 টাকায় খরচ হয়। যদি ইনকাম বেড়ে হলো 12,000 টাকা, দেখা গেল খরচ হলো 11,500 টাকা। ইনকাম বেড়ে হলো 15,000 টাকা, দেখা গেল খরচ হলো 14,000 টাকা। অর্থাৎ যত ইনকাম বাড়বে খরচটাও বাড়বে, তবে কিছু কিছু মনে হচ্ছে একটু সেভিংস থাকে। তা এই যে সম্পর্কটা, এক্স এর একটা ভ্যালু থাকবে, ওয়াই এর একটা ভ্যালু থাকবে, এরকম সেট অফ ভ্যালুস থাকবে। ওই সেট অফ ভ্যালুস কে যখন আপনি এক্স ওয়াই গ্রাফ পেপারে এক্স ওয়াই এক্সিস এর এগেনস্টে পয়েন্ট গুলো প্লট করবেন, তখন ওই যে পয়েন্ট গুলা যে ডায়াগ্রামটা তৈরি করলো ওইটাকেই বলা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম বা স্ক্যাটার গ্রাফ বা স্ক্যাটার প্লট। বুঝতে পারলেন? জি স্যার। স্যার এখানে যে দুইটা দেখতেছি, একটা হলো কোরিলেশন আর একটা স্ক্যাটার ডায়াগ্রাম, উপরে যে দুইটা পয়েন্ট ওটা কিসের আন্ডারে স্যার? কোরিলেশন হচ্ছে যে জাস্ট একটা রিলেশনশিপ, স্ক্যাটার ডায়াগ্রাম হলো একটা ছবি। গ্রাফ পেপারে পয়েন্ট গুলো ফিক্স করে দিলাম, ওই পয়েন্ট গুলোই
আমাকে যেটা প্রেজেন্ট দেখাচ্ছে সেটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। স্যার উপরে দুটো যে হেডিং মানে উপরে দুটো যে আলোচনা করলো ওটা কার আন্ডারে পড়বে? কোনটা? নিচেরটা স্যার স্যার উপরে দুইটা অ্যান অ্যাজাম্পশন কিন্তু উপরে লেখা নেই যে কোন হেডিং এর, যেমন নিচের দুইটা কোরিলেশন আর স্ক্যাটার ডায়াগ্রাম লেখা আছে। উপরেরটা ইন জেনারেল ইন্ট্রোডাকশন। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। এবার আসেন এই যে স্ক্যাটার ডায়াগ্রাম, আমি এটা যদিও ওই এক্সেল শিটে করে নিছি, আপনাদেরকে বুঝাই দেবো যে কিভাবে ম্যানুয়ালি করতে হয়। এটা আপনারা জানেন, এর আগেও আমি আলাপ করেছি ওই যে ইকুয়েশনের ক্ষেত্রে। তারপরে আর একটু বোঝাবো যে কিভাবে গ্রাফ আঁকতে হয়। তা এখানে আরো সহজ, তবে এখানকার ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো এগুলো একটু ভিন্ন টাইপের, মানে এগুলো হলো যে কোরিলেটেড ফিগার, যে এক্স এত হইলে ওয়াই এত, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এটা আইডেন্টিফাই করার জন্য ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। অঙ্কটা পড়েন, এই অঙ্কটা আছে আপনাদের ইলাস্ট্রেশন 1 স্যার। হ্যাঁ, ফার্স্ট এক্সাম্পল এইটাকে কি বলছে? A company is investigating the effects of its advertising on sales. Consequently, data on monthly advertising and sales in the following month are collated to obtain, এবং আমি যে ডেটাগুলো আবিষ্কার করলাম আমার কোম্পানির খাতাপত্র ঘেটে, সেটাই দেখা গেল এক মাসে মাসওয়ারি তথ্য এগুলা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ইন মান্থ ইন 1000 পাউন্ড, প্রথম মাসে 1.3 হাজার মানে 1300 আর কি, 1300 পাউন্ড, তারপরে 900 পাউন্ড, তারপরে 1800 পাউন্ড, তারপরে 2100 পাউন্ড, তারপরে 1500 পাউন্ড। এই হলো অ্যাডভার্টাইজিং খরচ করছি। এই অ্যাডভার্টাইজটাই সবকিছু দেওয়ার পরে আমার সেলস হয়েছে কত? প্রথম মাসে 151.6 হাজার পাউন্ড, তারপরে 100.1000 পাউন্ড, তারপরে 199.3,000, তারপরে 221.2,000 পাউন্ড, তারপর 170,000 পাউন্ড। এখানে একটা জিনিস খেয়াল করেন, 1.3 যখন ছিল তখন 151.6, যে অ্যাডভার্টাইজিং কস্ট কমে 0.9 হয়ে গেল, দেখেন আমার সেলসও কমে গেছে। আবার এটা বেড়ে গেল, এটাও বেড়ে গেল, আবার এটা আর একটু বাড়লো, এটা আর একটু বাড়লো, আবার এটা কমলো, দেখেন এটাও কমে গেছে, তাই না? দেখতে এটা খেয়াল করছেন? তার মানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের সাথে সেলসের একটা সম্পর্ক আছে, বোঝা যায় না? জি স্যার। বোঝা যায়। হ্যাঁ, এখন এই যে সম্পর্ক আছে, এখান থেকে এই চ্যাপ্টারে 3টে জিনিসের বিষয় আসবে। একটা হচ্ছে যে এই সম্পর্কগুলোকে এরকম প্লটে পয়েন্ট পয়েন্ট আকারে সাজানো, এইটা একটা, এইটাকে বলে স্ক্যাটার ডায়াগ্রাম। আর একটা হচ্ছে এই সম্পর্কের মাত্রা কতটুকু, কতটা সেন্সিটিভ রিলেশনশিপ, এইটা হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে বলি, আমরা বলি কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর একটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশনটা কি, যে এইটা এতটুকু বাড়াইলে ওইটা অতটুকু পাবো, এই অঙ্কটা আমাকে করে দেবে, সেটা একটা এক্স এবং ওয়াই এর ইকুয়েশন, সেইটাকে বলা হয় রিগ্রেশন ইকুয়েশন। বুঝতে পারলেন? রিগ্রেশন ইকুয়েশনটা আবার একটু বলবেন? রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন showing the relationship between dependent variable and independent variable. এইটাই হচ্ছে ইকুয়েশন। এটা পরে ডেফিনেশন আছে, যাই হোক এগুলো এখন যা শুনে রাখেন। এই যদি হয়, এখন আপনাকে এখানে বলছে যে প্লট দিস ডেটা অন এ স্ক্যাটার ডায়াগ্রাম, এই ডেটাগুলো স্ক্যাটার ডায়াগ্রামে প্লট করে। এখন প্রশ্নটা হচ্ছে যে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে গেলে তো একটা গ্রাফ পেপার লাগে, আর এর একটা এক্স অ্যাক্সিস থাকে, এর একটা ওয়াই অ্যাক্সিস থাকে। এখন এই যে দুই ধরনের ডেটা আছে, কোনটাকে এক্স অ্যাক্সিসে সাজাবো আর কোনটাকে ওয়াই অ্যাক্সিসে সাজাবো? তার আগে আপনি দেখবেন যে এই ডেটাগুলোর কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্টাইজিং কস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কেন? হ্যাঁ। কেন? স্যার আমার অ্যাডভার্টাইজিং বাড়াইলে আমার সেলস বাড়ে, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং বাড়াইলে সেলসটা সেলস ডিপেন্ডস বেড়ে করতেছে যাচ্ছে, কি অ্যাডভার্টাইজিং ইন্ডিপেন্ডেন্ট কমাইলে সেলস অ্যাডভার্টাইজিং কমে এর উপরে। যাচ্ছে। তাহলে স্যার এক্স অক্ষে অ্যাডভার্টাইজিং করব আর ওয়াই অক্ষে লিখব আমরা তাহলে সেলস। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাট ইজ অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এন্ড সেলস ভলিউম ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। ঠিক আছে? তার মানে এক্স অ্যাক্সিস বরাবর এইগুলোকে মাপতে হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর সেলস কে মাপতে হবে। জি স্যার। তাহলে এখানে কি লিখলো আমরা একটু পড়ি। Since the company is interested in how advertising affects sales, it is clear that sales should be the
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে কিন্তু একটু কায়দা করে লেখছে। এখানে অঙ্কটা কি বলছে, a company is investigating the effects of its advertising on sales। এখানেও কিন্তু এই লাইনটা পড়েও বোঝা যায় যে তাহলে অ্যাডভার্টাইজিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু এই লাইনটা যদি একটু ঘুরায় দেয় তাহলে আবার সেলসও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে। এইসব বিষয়ে এই টার্মিনোলজি গুলো একটু খেয়াল রাখবেন যে আসলে কি বলছে, সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে দিচ্ছে। The dependent variable y and advertising dependent x. The 5 pairs of data points are marked as point on the graph. 5 pairs, একটা হলো যখন অ্যাডভার্টাইজিং 1.3 তখন সেলস 151.6, তার মানে একটা পেয়ার হয়ে গেল। আবার যখন অ্যাডভার্টাইজিং 0.9 সেলস তখন 100.1, এটা আরেকটা পেয়ার হয়ে গেল। এইভাবে 5টা পেয়ার এখানে তৈরি করা যায়। এই প্রত্যেকটা পেয়ার এখন এখানে প্লট করতে হবে। প্লট করতে গেলে আপনি দেখেন আমাদের স্কেল ফিক্স করতে হবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ইন 1000 পাউন্ড, সবচেয়ে ছোট আছে 0.9 আর সবচেয়ে বড় আছে 2.1। তাহলে পরে খুব ছোট একটা রেঞ্জ আমি পাচ্ছি। আপনি তাহলে এটাকে আমি সাজাইলাম কি 0.51, 1.5 টু 2.5, কারণ হাইয়েস্ট আছে 2.1, অতএব 2.5 দিলে ওর ভিতরেই থাকবে আমার এই ফিগার ডাটাগুলো। একইভাবে ওয়াই অ্যাক্সিসে যান, এখানে সবচেয়ে ছোট আছে 100.1, সবচেয়ে বড় আছে 221.2। তাহলে এটাও 0 থেকে শুরু করে হাইয়েস্ট হচ্ছে 221, তার মানে আপনি 225 বা 250 পর্যন্ত যেতে পারেন। তাই করছে 0, 50, 100, 150, 200, 250। এখানে এইভাবে গ্রাফ পেপারে আপনি এক্স অ্যাক্সিস ফিক্স করবেন, ওয়াই অ্যাক্সিস ফিক্স করবেন। এই লিখবেন অ্যাডভার্টাইজিং ব্র্যাকেটে এইভাবে লিখবেন ইন 1000 পাউন্ড, এইভাবে লিখবেন ওয়াই অ্যাক্সিসে সেলস ইন 1000 পাউন্ড। তারপরে স্কেলটা ফিক্স করবেন এইদিকে তাকিয়ে এক্স অ্যাক্সিসেরটা, আর এইদিকে তাকিয়ে ওয়াই অ্যাক্সিসেরটা ফিক্স করার পরে এবার আসেন এই পয়েন্টগুলো কিভাবে আমি ফিক্স করব। প্রথমটা কি আছে 1.3 আর 151.6। 1.3 এক্স অ্যাক্সিস বরাবর যান, এই যে 0.5, এই যে 1, তাই না? 1.3, তাহলে আরো যান আরো যান আরো যান। ওই গ্রাফ পেপারে এর ভিতরে ছোট ছোট ঘর থাকবে, সুতরাং আপনি 1, 2, 3 করে গুনতে পারবেন। কিন্তু 1.3 মানে 0.3 মানে কি, 0.3 মানে ছোট 10 ঘরের 3 ঘর। আর যদি 5 ঘর রাখেন তাহলে পরে এখানে কিন্তু এটা 1.5 ঘর হবে, চোখের আন্দাজে করে নিতে হবে। আর যদি এখানে 10 ঘর থাকে ছোট ছোট, তাহলে 0.3 মানে এখান থেকে আপনি এটা যেহেতু এই যে 1 থেকে 2 পর্যন্ত, মনে করেন এখানে 5 ঘর আছে, এখানে 5 ঘর আছে, তাহলে এখানে 5 ঘর হলে 3 ঘর পরে আপনি যাবেন, গিয়ে উপরের দিকে উঠবেন। উপরের দিকে কতটুকু উঠবেন? 151.6। এই জায়গা থেকে দেখেন তো 151.6 কই, এই যে 150, তাহলে এর চেয়ে একটু উপরে যাই ওই ডাইনে যাবেন আর এখান থেকে উপরে যাবেন। তাই এই যে পয়েন্টটা পেলেন, এই দেখেন, বোঝা যাচ্ছে? ওই যে দেখেন এটা এক্সটেনশন করছে বলে ওই যে বক্সের ভিতরে লেখাটা চলে আসছে 1.3 আর 151.6। এই পয়েন্টটা পেয়ে গেলেন। বলেন এই পয়েন্ট ফিক্সেশনে বোঝা গেল কিনা, নাকি কারো কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে সবগুলোই এইভাবে পারবেন? জি স্যার, পারবো স্যার। এইটা আগে আসলো, এটা কোনটা বলেন তো? প্রথমটা স্যার, এটা না, সেকেন্ডটা। এটা তো 0.9 সেকেন্ডটা স্যার। ছোট যেটা, 0.9। হ্যাঁ এই দেখেন 9 আর 0.9, 100 এইটা 100 অনেক সময় কনফিউশন হয়, আর এই প্রথমটা করতে আসলো, আমি তো শুরুই করলাম কেবল, তাহলে এইটা আসতেছে, তাহলে এইটা করতে আসলো, এইটা পরে আসবে এরপরেই। তাহলে এই যে 5টা পয়েন্ট আপনি গ্রাফ পেপারে ফিক্স করলেন, আপনার স্ক্যাটার ডায়াগ্রাম এই পর্যন্তই শেষ। বুঝতে পারলেন? কেউ আবার কিন্তু বেশি সুন্দর করতে যায়, এর উপর দিয়ে আবার লাইন টেনে দেন না, কিন্তু লাইন টানা যাবে না। না, স্ক্যাটার ডায়াগ্রাম এইটাই। আপনাদের বইয়ের দিকে একটু তাকান, পরের পৃষ্ঠায় এখানে সলিউশনটা আছে, ঠিক আছে? লাইন টানলে ওটাকে কি ডায়াগ্রাম বলে স্যার? হ্যাঁ স্যার, যেটাতে লাইন টানা থাকে ওটাতে কি, ওটার নামটা কি স্যার? ওটা কি অন্য কোনো ডায়াগ্রাম? আপনার স্ক্যাটার ডায়াগ্রামের যে ডেফিনেশন সেইটা তো স্যাটিসফাই করবে না। আচ্ছা আচ্ছা স্যার স্ক্যাটার মানেই তো বিক্ষিপ্ত অবস্থায় হ্যাঁ, থাকা। স্ক্যাটার মানেই বিচ্ছিন্ন। ওই যে একবার সামনে গেছে আমাদের, একবার নেমে গেছে সেলস, এই কারণে তো স্যার স্ক্যাটারই থাকবে। এটা লাইন টেনে দিলে তো একটা একটানা জিনিস বোঝাইলো। হ্যাঁ হ্যাঁ,
The scatter diagram seems to show a case where the two variables are related to one another. এটা দেখেন আপনাদের বইতে লেখা আছে সলিউশনের নিচের দিকে। Further, the relationship seems to be of an approximately linear nature. মানে এখানে বলছে যে এই যে রিলেশনশিপটা এটা প্রায় স্ট্রেট লাইনের কাছাকাছি, সামান্য বাঁকবে, তাই না? যদি আমি লাইন দিই, জি স্যার। এটাই বলছে আপনারা যে নিচে দেখেন আলোচনা আছে আপনাদের বইতে। It is an example of linear correlation. তার মানে এইটাই বলছি যে এটা একটা লিনিয়ার কোরিলেশনের এক্সাম্পল, যেখানে মন প্রায় স্ট্রেট লাইনে পড়ছে এগুলো। Since the approximation is so good and the points are close to a straight line, we talk of strong linear correlation. Finally, as the gradient of the line is positive, it is positive linear correlation. এইটা কি বুঝছেন কিনা? মোটামুটি তো আমরা একটা সোজা একটা সরলরৈখিক সমীকরণের সামনের দিকে যাচ্ছি, অগ্রগতি আছে স্যার আমার। হ্যাঁ, এটা একটা প্রায় স্ট্রেট লাইন এবং পয়েন্ট গুলো কাছাকাছি আছে, এই জন্য এটাকে বলতেছে লিনিয়ার কোরিলেশন। আর এটা যেহেতু একটা এক্স অ্যাক্সিসের সাথে একটা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করে, যদি আমি এখানে একটা লাইন টাইনি এরকম পিছনের দিকে দিই, তাহলে এখানে একটা পজিটিভ অ্যাঙ্গেল বলে এটাকে, ট্রিগোনোমেট্রিতে পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে পজিটিভ লিনিয়ার কোরিলেশন। আর যেহেতু এটা প্রায় স্ট্রেট লাইন, এই জন্য কথার সাথে একটা স্ট্রং লিখে দিয়েছে। যদি এবং স্ট্রং কি উইক কি এগুলো আমরা একটু পরেই দেখবো, এই রিলেশনশিপটা একটু দেখে, ঠিক আছে? আর একটা অঙ্ক আছে এখানে দেখেন, এইটারও যদি আপনাকে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে বলে, এই অঙ্কটা আছে কোথায়? A company owns 6 sales outlets. এটা কি আপনাদের এই যে আছে, এটা আছে হচ্ছে আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 নাকি? হ্যাঁ 2, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2, এই অঙ্কটা ঠিক একই ভাবে আপনার এইটা হলো ফ্লোর স্পেস, এইটা হলো সেলস অফ এল ইউনিট, সেলস অফ এম ইউনিটস। মানে একটা স্পেস ভাড়া নিয়ে আমি দুটো প্রোডাক্ট সেল করি। দেখা যাচ্ছে যে স্পেসের স্কোয়ার মিটারের উপরে সেলস এর ভলিউম নির্ভর করে। তাহলে দুটো অঙ্কের ক্ষেত্রে এইটা হবে এক্স এর ভ্যালু, ফ্লোর স্পেসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এইটাও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটাও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন তাহলে এখানে যে the sales last year of 2 of its key products are given below together with the sizes of each outlet. আপনার কাছে চাচ্ছে কি? The company is investigating the effects of outlet size on the sales. Outlet size এর উপরে সেলসটার কি রকম ডিপেন্ড করে বা ইফেক্ট করে সেইটা চাচ্ছে। প্লট স্ক্যাটার ডায়াগ্রাম অফ দুইটা চাচ্ছে, কিন্তু দেখেন একটা হলো সেলস অফ এল এগেনস্ট সাইজ, সেলস অফ এম এগেনস্ট সাইজ। একবার এই দুটো নিয়ে একটা স্ক্যাটার ডায়াগ্রাম আঁকবেন, একবার এই প্রথমটা তৃতীয়টা নিয়ে আর একটা স্ক্যাটার ডায়াগ্রাম আঁকবেন। অঙ্ক বোঝা গেল কিনা আগে সেটা বলেন। জি স্যার। প্রবলেমটা বুঝলেন? তাহলে এবার আসেন এই যে অ্যানসারটাও এখানে দিয়ে দিচ্ছি আগেরটার মধ্যে। এই যে এটা হলো এল কে নিয়ে, এটা এম কে নিয়ে। ওই আগে যেভাবে পয়েন্ট ফিক্স করে স্কেল ফিক্স করে এক্স ওয়াই অ্যাক্সিস ঠিক করে আপনারা এঁকেছেন, এখানে সেম ওয়ে, ঠিক আছে? এই দেখেন এটা হলো 75 22.4। স্যার শুধু ডায়াগ্রাম এঁকে দিলেই হবে, আর কিছু লেখা লাগবে না না? না, আর কিছু লাগবে না, এইটুকু একলাই হবে। খুব সোজা মনে হচ্ছে নাকি আপনাদের কাছে? যে একদম ইজি মনে হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইজি মনে হওয়াটাই ভালো, তাহলে দেখা যাবে যে সাহস বেড়ে গেছে, ভুল হচ্ছে না। তোমাদের এখানে স্ক্রিন শেয়ার করছি যে সেজন্য তোমার ইয়াটা দেখা যাচ্ছে না, আমাদের এখানেও হয়েছে। যাও ক্লাস করতে ডিস্টার্ব করিও না। তাহলে এরপরে আমরা যাই, এখানে দেখেন আপনাদের বইতে এরপরে এর আগের পৃষ্ঠায় অনেকগুলো ডায়াগ্রাম এরকম আঁকা আছে। তা ওর সাথে আমি এই যে আবার ইন্টারনেট থেকে আরো কয়েকটা এক্সট্রা বের করেছি, বের করে আপনাদের এই বোঝানোর জন্য এখানে প্রেজেন্ট করে দিচ্ছি, একটু খেয়াল করেন। এই যে সাংকেতিক ওয়ার্ড ইউজ করেছি, যেমন এসডি মানে স্ক্যাটার ডায়াগ্রাম, বা এটাকে বলতে পারেন যে জাস্ট
স্ক্যাটার ডায়াগ্রাম কি জিনিস, এইরকম পয়েন্ট পয়েন্ট দিয়ে দিলি যেটা হলো সেটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম। তারপরে SDWNC এর মানেটা কি, এর মানেটা কি সেটাই উপরের জিনিসগুলা বললে বুঝবেন। যেমন প্রথমটা আছে স্ক্যাটার ডায়াগ্রাম, এটা SD দিয়ে আছে। তারপরেরটা কি আছে, স্ক্যাটার ডায়াগ্রাম উইথ নো কোরিলেশন, এই যে এটা SDWNC স্ক্যাটার ডায়াগ্রাম উইথ নো কোরিলেশন। দেখেন এখানে কিন্তু মানে এলোমেলো ভাবে পয়েন্ট গুলো আছে, তাই না? এটার ক্ষেত্রেও তাই লিখতে পারেন, এটার ক্ষেত্রেও তাই। এখানে যদি বলি যে পয়েন্ট গুলোর ভিতর দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকেন, তো এটা একটা বিরাট কঠিন কাজ হবে, প্রায় অসম্ভব, তাই না? সেই জন্য এইটাকে বলা হচ্ছে যে এইগুলো তাকিয়েই বোঝা যাচ্ছে এর ভিতরে কোনো কোরিলেশন নাই। তার চেয়ে এইটা মনে হচ্ছে কিছুটা আছে। জি স্যার, এটা কিছুটা আছে, সেই জন্য এইটা বলছে স্ক্যাটার মডারেট কোরিলেশন। মডারেট কোরিলেশন। এইটা তো ভালো মতো আছে, মানে এটা পুরোটাই আছে মনে হচ্ছে। এই জন্য স্ক্যাটার ডায়াগ্রাম উইথ স্ট্রং পজিটিভ, স্ট্রং পজিটিভ কোরিলেশন। যেহেতু এই দিকে কাট হয়ে উঠে গেছে এটা পজিটিভ, আর এই দিকে হইলে এটা হলো নেগেটিভ, ঠিক আছে? তাহলে এটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম উইথ স্ট্রং পজিটিভ কোরিলেশন। আর এইটা কি, এইটাও পজিটিভ, তবে এটা অতটা স্ট্রং না, তাই না? জি স্যার, দুইটা দুই রকম। স্ক্যাটার ডায়াগ্রাম উইথ পজিটিভ কোরিলেশন, এই যে উইক স্ক্যাটার ডায়াগ্রাম উইক পজিটিভ কোরিলেশন, এই যে এইটা স্ক্যাটার ডায়াগ্রাম উইথ উইক পজিটিভ কোরিলেশন। তারপরেরটা স্ক্যাটার ডায়াগ্রাম উইথ উইক নেগেটিভ কোরিলেশন। দেখেন এই যে মনে হচ্ছে পয়েন্ট গুলো স্ট্রেট লাইন টানলে এইভাবে টানতে হবে, তাই না? আর এইটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম উইথ স্ট্রং নেগেটিভ কোরিলেশন। আর আগেরটা স্যার উইকেস্ট কোরিলেশন স্যার। হ্যাঁ, নিচের মাঝখানেটা উইকেস্ট না স্যার? দিয়ে উইক সবই উইক। এইটা হ্যাঁ উইক, ডাব্লিউ উইথ উইক নেগেটিভ কোরিলেশন, এই যে এইটা। আর এখন কথা হচ্ছে যে আমি পজিটিভ কোরিলেশন কোনটাকে বলছি আর নেগেটিভ কোরিলেশন কোনটাকে বলছি, সেইটা একটু বুঝতে হবে। এখানটাই দেখেন ওয়াই এর মান যখন আমার উপরের দিকে ধরবো তখন এক্স এর মান একটা পাওয়া যাবে, তাই না? ওয়াই এর মান যখন কমালাম দেখেন এক্স এর মান বেড়ে যাচ্ছে। বা উল্টাটাও হয়, আপনি এক্স এর মান মনে করেন এখানে নিলে তার করেসপন্ডিং একটা ওয়াই এর মান পেলেন, আবার এক্স এর মান যখন কমিয়ে দিলেন ওয়াই এর মান বেড়ে গেল না? যেহেতু একটার মান বাড়াইলে আর একটার মান কমে, এই জন্য এটা নেগেটিভ কোরিলেশন। বুঝতে পারলেন? কিন্তু এইটার ক্ষেত্রে ওইটা না, এটার ক্ষেত্রে এক্স এর মান এইটা নিলেন, ওয়াই এর মান এইটা, এক্স এর মান বাড়িয়ে এইদিকে আসলেন, ওয়াই এর মান বেড়ে গেল। অর্থাৎ এক্স বাড়াইলে ওয়াইও বাড়ে, এইটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন। যখন দুটো ভেরিয়েবলের ভিতরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বাড়ালে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানও বেড়ে যায়, সেইটাকে বলে পজিটিভ কোরিলেশন। আর যখন দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান কমাইলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বেড়ে যায়, উল্টা আর কি, তখন নেগেটিভ কোরিলেশন। মনে থাকবে? স্যার প্র্যাকটিস করা লাগবে, না মনে থাকবে না। রেকর্ডিং ইন প্রগ্রেস। তাহলে অর্থাৎ একটা বাড়াইলে যদি আরেকটা কমে, বা একটা কমাইলে যদি আরেকটা বাড়ে, এরকম উল্টা যদি হয় তখন সেটাকে বলা হবে নেগেটিভ কোরিলেশন। আর যদি বাড়াইলে বাড়ে কমাইলে কমে এরকম যদি হয় একমুখী, তাহলে এটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন। আর স্যার উইকটা কি হচ্ছে যে একদম সোজা না হয়ে একটু আঁকা বাঁকা? সোজা না হয়ে একটু যেন এলোমেলো, সোজাও মনে হচ্ছে কিন্তু সোজা না, তাই না? এটা হচ্ছে উইক। স্যার প্রথমটা কিন্তু উইথ নো কোরিলেশন স্যার, প্রথম যদি শুধু স্ক্যাটার ডায়াগ্রাম যেটা এটা নো তো বটেই, এইটা জাস্ট কতগুলো পয়েন্ট দিয়ে স্ক্যাটার ডায়াগ্রাম কি এইটা দেখানো হয়েছে। এখন এইটার এই বিন্দুগুলোর পজিশনের উপর ডিপেন্ড করে যে এটা পজিটিভ হবে। আর এখানে সবগুলোই স্যার স্ক্যাটার ডায়াগ্রাম, কিন্তু সবগুলোই স্ক্যাটার ডায়াগ্রাম, ঠিক আছে?
স্ক্যাটার ডায়াগ্রাম এই পর্যন্তই শেষ। আমরা নেক্সট যেটা যাচ্ছি হলো কোরিলেশন, এবং আমাদের এখানে যেটা আপনাদের সিলেবাসে আছে এটাকে বলা হয় পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। বইতে লেখা আছে কোনো ভয় নেই, এই ফর্মুলা পরীক্ষায় দেওয়া থাকবে, আর আমরা বলি যে কোনো ভয় নেই, এটা মুখস্থ করবেন এবং আপনাদের পরীক্ষায় দেওয়া থাকবে না। ঠিক আছে, তবে এটা মনে রাখা খুব কঠিন না, এটার একটা ছন্দ আছে, ওইটা আমি বলে দেবো, কঠিন কিছু না। তাহলে আমরা এখন পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট মনে রাখবেন, পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট এখানে r ইকুয়াল টু উপরে আছে স্মল n সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y, নিচে আছে সম্পূর্ণটা স্কয়ার রুটের ভিতরে দুটো ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট, প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে n ইনটু সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে Recording stopped. n ইনটু সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার। ফর্মুলাটার বিষয়ে আবার আমি ফিরে আসবো, তার আগে দেখেন আমাকে যে ডেটাগুলো দেওয়া থাকবে, ডেটার সংখ্যা হচ্ছে n, কতগুলো ডেটা দেওয়া আছে সেইটাই হচ্ছে n, আর x হচ্ছে ওই রকম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ডেটা দেওয়া থাকবে, ওই যে মনে করেন যে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট এবং সেলসের যে অঙ্কটা দেওয়া ছিল, অ্যাডভার্টাইজমেন্টের একটা মান যদি x হয় তাহলে তার করেসপন্ডিং সেলস হবে y এর মান, যেটা আমরা ওখানে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকার সময় এইভাবে এই জিনিসগুলোকে বের করতে হবে আপনাদের। এখানে কি কি লাগবে, যেমন x y এর গুণফল লাগবে, এই যে x ইনটু y আছে, x এর স্কয়ারের ভ্যালু লাগবে, y এর স্কয়ারের ভ্যালু লাগবে, এই কয়টাই, আর x y তো দেওয়াই আছে, ওইটার কিছু করার নেই। এইটা করে r এর যে মানটা পাবেন, r এর মান ভ্যারি করে -1 থেকে +1 পর্যন্ত, অর্থাৎ -1 থেকে 0, 0 থেকে +1, এই স্কেলটাই হলো, এই লিমিটটাই হলো r এর মান। ঠিক আছে, স্যার আবার একটু বলবেন r এর মান ভ্যারি করে? এই r এর মান কত আছে, +1 -1 0, অর্থাৎ একদিকে হলো +1, মাঝখানে 0, বাঁ দিকে -1, অর্থাৎ -1 থেকে +1 পর্যন্ত r এর মান ভ্যারি করে। আচ্ছা স্যার, এই যে লাইন একটু পড়েন, আমি একটু সাইলেন্ট করে দিই, আপনারা এই 3 লাইন পড়েন আবার। আপনাদের বইতেও দেখেন এই ফর্মুলাটা আছে তার নিচের দিকে, আর যা লেখা আছে আমার স্লাইডে সেইটাই লেখা আছে। r এর মান যখন +1, তখন ওই যে স্ক্যাটার ডায়াগ্রামের যে ছবি দেখালাম না, এই যে এটা, তখন হচ্ছে যে পজিটিভ, স্ট্রং পজিটিভ কোরিলেশন, r ইকুয়াল টু +1 ডেনোটস পারফেক্ট পজিটিভ লিনিয়ার কোরিলেশন। মানে পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে হচ্ছে পয়েন্ট গুলা স্ট্রেট লাইনের উপরেই হবে, একটাও এদিক ওদিক নড়াচড়া করবে না, সামান্যতম না। তার মানে the data points lie exactly on a straight line of positive gradient. যখন মাইনাস হবে তখনও মানে একেবারে স্ট্রেট লাইনের উপরে অবস্থান করবে, তবে সেই ক্ষেত্রে লাইনটা পজিটিভ না হয়ে এরকম নেগেটিভ হবে।
আর জিরো মানে নো লিনিয়ার কোরিলেশন। জিরো হচ্ছে নো লিনিয়ার কোরিলেশন। এটা সাইফুল ইসলাম আপনি একটু ই করে রাখেন, মিউট করে রাখেন। আর ভিডিওটা এইটাই হচ্ছে আমার আর ইকুয়াল টু +1 -1 এবং 0। বোঝা গেল তাহলে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্টের মান কত হতে পারে এবং +1 মানে কি, -1 মানে কি, 0 মানে কি। এটা কিন্তু অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন আসে। They explain the values of r equal to +1 -1 and 0। মাঝখানে আরো 2-1টা ভ্যালু দিয়ে দিতে পারে। যেমন মনে করেন যে r equal to 0.95, এটার মানে কি? স্ট্রং পজিটিভ রিলেশনের কাছাকাছি স্যার। হ্যাঁ, এটা পারফেক্ট না। পারফেক্ট মানে 1, কিন্তু যেহেতু 1 এর চেয়ে একটু কম আছে অতএব পারফেক্ট বলা যাবে না, বলবেন পজিটিভ। এই যে পজিটিভ লিনিয়ার স্ট্রং পজিটিভ লিনিয়ার কোরিলেশন, যেহেতু 0.95 এটাও স্ট্রং। এইরকম মাঝামাঝি আপনি আর এর মানের দিকে তাকিয়ে বলে দিতে পারবেন যে এটা স্ট্রং নাকি উইক নাকি কোনো কোরিলেশনই নাই। ঠিক আছে, এখন এই যে ফর্মুলাটা দেওয়া আছে আপনাদেরকে বললাম যে পরীক্ষার হলে এটা মনে রাখতে হবে। দেখেন এটা উপরেরটা খেয়াল করেন কি আছে, n ইন্টু সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। এই জিনিসটার ক্ষেত্রে এই উপরে যদি ওয়াই এর জায়গায় এক্স বসান তাহলে কি হয় বলেন তো? n ইন্টু সামেশন এক্স স্কোয়ার, তাই না? আর এইটা হয় সামেশন এক্স, এইটা হয় সামেশন এক্স, অর্থাৎ সামেশন এক্স হোল স্কোয়ার। এই দেখেন এই ব্র্যাকেটে তাই আছে। আবার এক্স এর জায়গায় যদি ওয়াই বসান তাহলে কি হয়? n ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার, এই যে এইটা মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। এইটা তার মানে উপরেরটা যদি খেয়াল থাকে তাহলে নিচে স্কোয়ার রুট দিয়ে দুটো ব্র্যাকেট দেবেন, এক ব্র্যাকেটে ওইটার এক্স ওয়াই এর জায়গায় এক্স বসাবেন আর এক ব্র্যাকেটে এক্স এর জায়গায় ওয়াই বসাবেন, বসাই ওইটাই বসিয়ে দেবেন। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। নিচে আর একটা জিনিস আছে যেটা আপনাদের বইয়েরও এই যে নিচের দিকে আছে কিনা জানি না, বাকি অন্য জায়গায় থাকতে পারে। এটা একটু বলে রাখি, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এটা হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা হলো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এই যে আর এর যে ভ্যালুটা পাবেন ওইটাকে স্কোয়ার করলে পরে যে ভ্যালুটা সেইটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। অনেকটা যে সে ভেরিয়েন্সের মতো, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি স্কোয়ার করলে ভেরিয়েন্স পাওয়া যায়, আর এখানে হচ্ছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট কি স্কোয়ার করলে পরে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন পাওয়া যায়। এখন মনে করেন এই আর এর মান পেলেন +0.7, এটাকে স্কোয়ার করলে হয় +0.49। স্কোয়ার করার অর্থ হচ্ছে এই নেগেটিভ পজিটিভ যাই থাকে সব পজিটিভ হয়ে যাবে। 0.49 এটার মানেটা কি, এটা কি মিন করে? মানে হচ্ছে যেমন ধরেন যে ওই যে অ্যাডভার্টাইজিং সেলস এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার এবং সেলস ভ্যালু, এইটার দিকে খেয়াল করেন যে অ্যাডভার্টাইজিং এত টাকা হইলে সেলস এত টাকা হয়। কিন্তু আবার এটাও তো সত্য যে অ্যাডভার্টাইজিং যদি আমি একেবারে 0 করতাম তাহলেও আমার কিছু না কিছু সেলস হতো। তার মানে কোম্পানির সেলস কিন্তু 100% অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড করছে না। কত পার্সেন্ট অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড করছে আর কত পার্সেন্ট অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড করছে না, সেইটা বের করা যায় কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন থেকে। যেমন যদি আমি দেখি যে এই কোএফিসিয়েন্ট পিয়ারসনস কোএফিসিয়েন্ট 0.7 প্লাস বেরোলো, তাহলে আমি স্কোয়ার করে 0.49 মানে 49% পেলাম। এর মানে হচ্ছে যদি ওই অঙ্কটাই ধরি, অ্যাডভার্টাইজিং এবং সেলস এক্সপেন্ডিচার কি ধরি, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো যে 49% সেলস এর কারণ হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, আর বাকি যে 51% এটা অন্য কোনো কারণ। সেটা কি আমি জানি না, সেটা আবার আরেকটা রিসার্চ করা লাগবে। বুঝতে পারলেন? কোএফিসিয়েন্টটা তো বুঝলাম স্যার, কিন্তু স্যার ডিটারমিনেশনটা স্যার কেন আমরা পরিষ্কার বুঝতে পারলাম না স্যার। ডিটারমিনেশন হচ্ছে যে আপনি যে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছেন, এই একটার জন্য আর একটা যে চেঞ্জ হচ্ছে সেইটার
কারণ হচ্ছে এত পার্সেন্ট, ওই ডিটারমিনেশনের পার্সেন্টেজটা। স্যার একটার ক্ষেত্রে কার কার ভূমিকা কতটুকু সেটা ডিটারমাইন করে, তার মানে স্যার এই 8টাকে কি আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বলতে পারি স্যার, যে এটা তাই প্রমাণ করছে স্যার 8টা দ্বারা কি আটটা তো পাচ্ছি আমি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যালকুলেশন করেই তো আর এর মান পাচ্ছি। না স্যার 8টা দ্বারা তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বোঝাচ্ছে, কারণ 8টাই তো আমার এখানে অ্যাডভার্টাইজিং। নো 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 নো, আর একটা কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে রিলেশনশিপের মাত্রা বোঝাচ্ছে, যে রিলেশনশিপের ডিরেকশন বোঝাচ্ছে। এটা কি পজিটিভ রিলেশনশিপ না নেগেটিভ রিলেশনশিপ, নাকি কোনো রিলেশনশিপ নেই, মানে লিনিয়ার আর কি, লিনিয়ার রিলেশনশিপ পজিটিভ নাকি লিনিয়ার রিলেশনশিপ নেগেটিভ নাকি জিরো। স্যার এই কোএফিশিয়েন্টকে আমরা যখন নাকি স্কয়ার করতেছি তখন সেটা হয়ে যাচ্ছে ডিটারমিনেশন, রাইট? এটা ডিটারমিনেশন। কিন্তু স্যার স্কয়ার করলে এতে কি বোঝায়, মানে কি হয় এটাতে আসলে, এটা বুঝতে পারি এইটা বোঝাই ওই এক্সাম্পলটাই তো দিলাম, যে ওই যে বললাম না যে সেলস তো শুধু অ্যাডভার্টাইজিং এর কারণে হয় না, অ্যাডভার্টাইজিং এর কারণে সেলস বুস্ট হয়, বাড়ে। তাহলে সেলস এর উপরে অ্যাডভার্টাইজিং এর ইফেক্ট কত পার্সেন্ট সেইটাই বলে দেবে আমাকে আর স্কয়ার এর মানটা। ও আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা একটা অঙ্ক, স্যার কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন ইফেক্ট কত পার্সেন্ট সেটা বোঝাচ্ছে, আর শুধুমাত্র আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডিরেকশনটা, মানে এটা কি পজিটিভ রিলেশন, হ্যাঁ এটা কি পজিটিভ রিলেশনশিপ না নেগেটিভ রিলেশনশিপ, কি কোনো রিলেশনশিপ নাই। আর স্যার আর স্কয়ার হয়ে গেলে তো নেগেটিভ রিলেশন হওয়ার সুযোগই নেই স্যার। আর এর মানের আগে যে সাইনটা আছে পজিটিভ নাকি, জি স্যার বুঝতে পারছি। এইটা হচ্ছে রিলেশনশিপের ডিরেকশন বোঝাচ্ছে। আর এই যে মান যেটা থাকবে যেমন 0.75, এটা হচ্ছে মাত্রা বোঝাচ্ছে রিলেশনশিপটা কত স্ট্রং ঠিক নাকি কোনো রিলেশনশিপে নাই। আর এই মানটা দুটো জিনিস বোঝায়, একটা হলো ডিরেকশন, রিলেশনশিপটা কোন দিকে, একটা বাড়লে আর একটা কমে নাকি একটা বাড়লে আর একটা বাড়ে, একটা কমলে আর একটা কমে। একটা হচ্ছে এটার মাত্রা কতটা স্ট্রং সেটা বোঝায়। ঠিক আছে, এইটাই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা এই এক্সাম্পলটা এরকমই থাক। জি স্যার, টাইম শেষ। আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আর ওই এই 11 নাম্বার স্লাইড এইটা দিয়ে আমরা শুরু করব। তার আগে আপনারা নেক্সট ক্লাসে ওই পিয়ারসনস কোএফিশিয়েন্টের এই আগের স্লাইডের যে বইয়ের অংশ আছে সেটা দেখে আসবেন, দেখে আমি এখান থেকে শুরু করব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, জি স্যার। আর আজকে টোটাল যে ক্লাস হলো কারোর কোনো প্রশ্ন থাকলে হাফ মিনিটে করতে পারেন। স্যার কোশ্চেন নাই, কারণ এগুলো তো দেখা লাগবে, দেখে তারপরে কোশ্চেন হবে। ঠিকই বলছেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।